ডিভোর্স পেপার সামনে আর কলম হাতে একবার তার স্বামী নীরবের দিকে তাকায় তন্নি। নীরব যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তন্নি স্বাক্ষর করবে পেপারে। তন্নি মেকি হাসে। এতটাই অসহ্যকর হয়ে গেছে সে যে তার থেকে মুক্তি পেতে অস্থির হয়ে আছে। আর কিছু ভাবে না সে, আর কারো দিকে তাকালো না। নিজে চোখের পানি মুছে কলমটা শক্ত হাতে ধরল। হাত কাঁপছে তার, বুকটা ভার হয়ে গেছে। মাথাটা দুপাশে ঝাঁকিয়ে ডিভোর্স পেপারটা কাছে নিয়ে স্বাক্ষর করে দিল। অবশেষে বিচ্ছেদ ঘটে গেল তাদের। তনি চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। নীরব খুশিতে উঠে দাঁড়ালো। তার মুখে যেন বিজয়ের হাসি। তনি অবাক হলো। একটা সময় এই ছেলেটা পাগলের মতোই পছন্দ করত। তনির পরিবার রাজি হয় তনিকে ওর সাথে বিয়ে দিতে। আজ সে ছেলেটাই তনির থেকে মুক্তি পেয়ে কতটা খুশি। তনি উঠে দাঁড়ালো। তনির বাবা তুষারের দিকে তাকিয়ে বলে, বাবা, চলো যাওয়া যাক। তুষার নিজের মেয়ের দিকে তখনও তাকিয়ে আছে। মেয়েটার কতটা কষ্ট হচ্ছে তার সে বাবা হয়ে অনুভব করতে পারছে। 2 বছরের সম্পর্কের জন্য নীরব 4 বছরের সংসার ভেঙে দিল। তুষার তন্নির হাতটা শক্ত করে ধরল। নীরবের দিকে এগিয়ে গিয়ে বলল, আজকে যেই মেয়ের জন্য আমার মেয়েকে ঠকাইছো, একদিন সেই মেয়ে তোমাকে কাঁদাবে। তুষারের কথায় নীরব উচ্চ স্বরে হেসে ওঠে। তুষার কপাল কুঁচকে ফেলে। নীরব হাসি থামিয়ে বলে, তাই নাকি এক্স শ্বশুর মশাই? তনি ঘৃণায় নাক ছিটকায়। তুষার রাগী গলায় নীরবের দিকে আঙ্গুল তুলে বলে, বেয়াদব ছেলে, একদিন তুমি এসে আমার মেয়ের পায়ে ধরবা, যেন সে তোমার জীবনে আবার ফিরে আসে। তুষার আর দাঁড়ায় না, তন্নিকে নিয়ে চলে যেতে শুরু করে। নীরব সেখান থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, আপনার ওই সেকেন্ড হ্যান্ড মেয়ের কাছে নীরব কখনো যাবে না। এই কথা কানে যেতেই তনির ইচ্ছে করে মরে যেতে। তুষার আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, তনিকে নিয়ে চলে আসে। তনি চলে যেতে নীরব ফোন বের করে নিজের গার্লফ্রেন্ড বৃষ্টিকে কল দেয়। 2-3 বার রিং হওয়ার পর কল রিসিভ করে বৃষ্টি। হ্যালো। বৃষ্টির গলা শুনে বাপাসে বুকে হাত দিয়ে নীরব বলে, হাই, কলিজা ঠান্ডা হয়ে গেল। নীরবের কথায় বৃষ্টি হালকা হেসে বলে, কি বলবে বলো। বলতে তো অনেক কিছু ইচ্ছে করে মেরিজান, কিন্তু এখন আপাতত বলতে চাইছি যে তোমার পরিবারের কাছে আমার পরিবার কালকে আসবে। বৃষ্টি খুশি হয়ে বলে, সত্যি? হ্যাঁ। তার মানে তোমার ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ। বৃষ্টি খুশিতে ফোনের ওপাশে লাফিয়ে উঠল। এটা বুঝতে পেরে নীরব হাসল। বৃষ্টি নিজেকে সামলে বলে, অপেক্ষায় থাকবো কাল। বাই। নীরবও বাই বলে কেটে দিল কল। অবশেষে তার ভালোবাসা পূর্ণতা পাবে। নীরবের মা রুনা সে নীরবের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মিষ্টি মেয়েটা অনেক ভালো, বেশ করেছিস এই তন্নি শাকচুন্নিকে ডিভোর্স দিয়ে। তোর বাবা থাকলে আজ তিনি খুশি হতে। মায়ের কথায় নীরব রুনাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তো মা। নীরবের বাবা অনেক আগেই মারা গেছে, শুধু তার মা বেঁচে আছে। নীরবের আর কোনো ভাই বোন নেই। রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছে তন্নি। তার পাশেই তার মা মিশমি তার দিকে তাকিয়ে আছে। তন্নি গম্ভীর গলায় বলে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? মিশমি কান্না ভেজা গলায় বলে, দেখছি আমার ছোট মেয়েটা কত বড় হয়ে গেছে যে মায়ের কাছ থেকেও নিজের কষ্টগুলো লুকিয়ে রাখছে। তন্নি চট করে চোখ বন্ধ করে নেয়। গলাটা কেমন ধরে আসলো। তার ঠোঁট দুটো কাঁপছে। তন্নি নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। মিশমি কিছু বলে না, তন্নিকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। কাঁদুক না মেয়েটা, কাঁদলে মনটা হালকা হবে। তন্নি কিছুক্ষণ কান্না করে নিজেকে সামলে সোজা হয়ে আবারও রান্নার দিকে মনোযোগ দেয়। মিশমি নিজের গলা ঝেড়ে বলে, মা নিজের জীবনটা আবার সাজা নতুন করে। তন্নি কাঁপা কাঁপা গলায় বলে, সাজবো মা, একটু সময় দাও। মিশমি কিছু বলে না। তুষার তখন বসার ঘরে বসেছিল। মিশমি গিয়ে তার পাশে এসে বসে। তুষার মিশমির দিকে তাকিয়ে বলে, মেয়েটা সামলাতে পারবে তো? মিশমি আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, তন্নি সামলাতে পারবে। তুষার কিছু বলে না। মিশমির হাতটা শক্ত করে ধরে রাখে। তন্নির জীবনের এই ঘটনার জন্য তুষার নিজেকে দায়ী ভাবছে। খাবার টেবিলে বসে আছে তন্নি, তুষার আর মিশমি। তন্নি স্বাভাবিক আচরণই করছে। তন্নি মা ওর বাবার দিকে তাকিয়ে বলে, কি হলো, খাচ্ছ না যে? তনির কথায় মিশমি তার মাথা নাড়িয়ে বুঝায় কিছু হয়নি। তনি বুঝতে পারে বিষয়টা। একটা দীর্ঘশ্বাস ফেলে তনি দুজনকেই বলতে থাকে, মা প্লিজ, তোমরা স্বাভাবিক হও। তোমরা এমন বিহেভ করলে আমি স্বাভাবিক জীবনে ফিরবো কি করে? তোমরা এভাবে মন খারাপ করে থাকলে তোমাদের দেখে বারবার আমার এই ঘটনা মনে হবে, আর যা ঘটে গেছে তা তো আর মন খারাপ করে ফিরিয়ে আনতে পারবো না।
মিশমি আর তুষার দুজনেই ভাবে সত্যিই তো, যা ঘটে গেছে তা তো বদলানো যাবে না। তন্নিকে স্বাভাবিক রাখতে হলে তাদের স্বাভাবিক থাকতে হবে। সকাল 11টা বাজে, তন্নির ফোনটা বেজে ওঠে। তন্নি রান্নাঘর থেকে ছুটে আসে, ফোন হাতে নিয়ে দেখে বড় বড় অক্ষরে নীরব লেখা। তন্নি চমকে যায়, শ্বাস ঘন হয়ে আসে, বুক ধড়ফড় করতে থাকে। ফোন রিং হতে হতে ফোন কেটে যায়, তন্নি ফোন ধরে না। আবারও ফোনটা বেজে ওঠে, এবারও নীরব কল দিয়েছে। তন্নি একটা বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে ফোনটা রিসিভ করে ঝাঁঝালো গলায় বলে, কি হয়েছে, কল দিচ্ছেন কেন? নীরব বিরক্তিকর হাসি দিয়ে বলে, ওহ হ্যালো, তোর মতো মেয়ের সাথে পীড়িত করতে কল দেয়নি। তন্নি বিরক্তি নিয়ে বলে, কি বলবে বলো। আজকে তো আমার আর বৃষ্টির বিয়ের তারিখ ঠিক হবে। ভালো তো, আচ্ছা রাখি, আমার কাজ আছে। তন্নি নীরবকে আর কিছুই বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। বুকটা খুব যন্ত্রণা করছে। পাশে থাকা গ্লাসের পানিটা ঢকঢক করে শেষ করে ফেলে, দম নেয় সে। ফোনটা অফ করে দিয়ে একটু স্বাভাবিক হয়ে বাহিরে যায়। বাহিরে আসতে মিশমি জিজ্ঞেস করে, কি হয়েছে, এত দেরি করলি যে? তনি মাথা নাড়িয়ে কিছু না বলে আবারও নিজের কাজে মন দেয় সে। নীরব কল দিয়েছে, ব্যাপারটা লুকিয়ে গেল। মা বাবা জানতে পারলে শুধু শুধু চিন্তা করবে। তন্নি ভয়ে আছে, আবার যদি নীরব কল দেয় ও নিজেকে আর সামলাতে পারবে না। তাই আজ তুষার আসলে সে তার বাবাকে বলবে নতুন সিম কিনে আনতে। বিকেলের দিকে তুষার বাসায় আসে, আজ অফিস থেকে ছুটি নিয়ে চলে এসছে। তখন বেলা 4টা বাজে। মিশমি হালকা খাবার বানিয়ে আনে বিকেলের জন্য। তুষার আর তন্নি বসে টিভি দেখছিল। টিভি দেখতে দেখতে তন্নি বলে, বাবা, আমাকে একটা নতুন সিম কিনে দাও। আচ্ছা। তন্নি আর কিছু বলে না, বাবার কাঁধে মাথা রেখে বসে থাকে। তুষারও কিছু বলে না, চেয়েছিল জিজ্ঞেস করতে নিজের জীবন নিয়ে কি চিন্তা করলো, কিন্তু করলো না। সে মনে করে তন্নিকে আরো সময় দেওয়া উচিত। হঠাৎ তন্নি পড়ে যায় বসা থেকে। তুষার আর মিশমি আটকে ওঠে। তন্নি ফ্লোরে পড়ে যায়, তার হাত পা কুঁচকে আসতে থাকে, শ্বাস নিতে কষ্ট হয়। মিশমি দৌড়ে যায় পানি আনতে, আর তুষার তন্নিকে তুলে সোফায় শুইয়ে দেয়। অনেকক্ষণ পানি ঢালার পর তন্নি স্বাভাবিক হয়। তুষার চিন্তিত হয়ে বলে, তুই ঠিক আছিস তো? হঠাৎ এমন হলো কেন? তন্নি সোজা হয়ে বসে হালকা দম নেয়, তারপর বলতে থাকে, এইটাই প্রথমবার না, এর আগেও অনেকবার হয়েছে এমন। প্রথম হয়েছিল এমন সেই দিন যেদিন নীরব আর বৃষ্টির প্রেমের বিষয়ে জেনেছিলাম। তুষার চিন্তিত গলায় বলে, ডাক্তার দেখাসনি? তন্নি না করলো। তুষার চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে জানালো, কাল হসপিটালে ডাক্তার দেখাতে যাবে। ডাক্তারের চেম্বারে বসে আছে তন্নি আর তুষার। ডাক্তার মাথায় হাত রেখে চিন্তা করছে এমনটা ওর সাথে কেন হয়। তুষার গলা ঝেড়ে জিজ্ঞেস করে, ডক্টর, আমার মেয়ের কি সিরিয়াস কিছু হয়েছে? ডাক্তার মাথায় সোজা করে তুষার সাহেবের দিকে তাকিয়ে বলে, এটা শ্বাসকষ্ট তো নয়, অস্বাভাবিক কিছু হলে ওর এই রোগটা ভাসে। নীরব আর বৃষ্টির বিয়ে ঠিক হয়ে গেছে, আর 2 দিন পর ওদের বিয়ে। নীরব খুবই ব্যস্ত ব্যবস্থা করা নিয়ে। তার উপর একটু পরপর সবকিছু ছবি তুলে তন্নিকে পাঠাচ্ছে। নীরবের এই কাজটা করতে দারুণ লাগছে। সে যেন এই কাজটা একটা পৈশাচিক আনন্দ পায়। রুনা বেগম ফোনে বৃষ্টির সাথে কথা বলছিলেন। মেয়েটাকে তার দারুণ লেগেছে, কি সুন্দর মিষ্টি করে কথা বলে, আর দেখতেও তন্নি থেকে ভয়াবহ সুন্দরী। নীরব কাজের সূত্রে রুনা বেগমের সামনে দিয়ে যাচ্ছিল। ছেলেকে দেখে রুনা বেগম নিজের কাছে ডাকেন। নীরব কাছে এসে বলল, কিছু বলবে মা? আমার সোনা বাবা, তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। ও মা, তাই? কেন গো মা? এই যে এমন একটা লক্ষ্মী বৌমা এনে দিচ্ছিস। মায়ের কথা নীরব ঠোঁট মেলিয়ে হাসল। তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, খুব পছন্দ হয়েছে বুঝি? রুনা বেগম হেসে বলল। অনেক। আবার রুনা বেগম মুখ কালো করে বললেন, ভুলটা শুধরে নিয়েছি তো। হ্যাঁ, এইটা আর একটা ভালো কাজ করেছিস, কারণ নজর না লাগো। নীরব হাসল। তারপর কাজের কথা বলে সেখান থেকে চলে গেল। বৃষ্টি আর তার বাবা বাবুল সাহেব আর মা তরি বেগম বসে আছেন তন্নিদের বাড়িতে। বুঝতে পারছেন না তো ওরা এখানে কেন? তন্নি আর বৃষ্টি একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। তুষার সাহেব বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে আপনারা এখানে কেন? আরে আঙ্কেল, আমার বিয়ের কার্ড দিতে আসছে। তুষার সাহেব বিরক্ত হয়ে বলে, আমি কথাটা তোমাকে জিজ্ঞাসা করিনি। বৃষ্টি কিছু বলে না আর। বসার ঘরে বাবার রাগী গলা শুনে তন্নি ছুটে বেরিয়ে আসে সেখানে। বসার ঘরে এসে বৃষ্টিকে দেখে অবাক হয়ে বলে, তুই এইখানে?
ব্যাস, বৃষ্টি যেন এতক্ষণ এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল। উঠে গিয়ে তন্নিকে জড়িয়ে ধরে বলে, থ্যাঙ্কস তন্নি, নীরবকে আমার জন্য ছেড়ে দেওয়ার জন্য। তন্নি বিরক্ত হয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে। তুই এখানে কেন এসেছিস? বৃষ্টি গা জ্বালানো হাসি দিয়ে বলে। তোকে দাওয়াত দিতে, তুই কিন্তু অবশ্যই আসবি। তন্নি বুঝতে পারে বৃষ্টি তাকে কষ্ট দিতে এগুলো বলছে, কিন্তু তন্নি ওদের সামনে নিজেকে দুর্বল করবে না। তন্নি মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই, আমি চেষ্টা করব আসতে। বৃষ্টির মুখটা কালো হয়ে যায়। সে তন্নির চেহারাটা শুকনো দেখতে চেয়েছিল, চোখ পানিতে টলমল করছে, কিন্তু হলো তো উল্টোটা। তবে বৃষ্টিও থেমে থাকার মেয়ে না। সে তার হাতে পড়ে থাকা একজোড়া মালা দেখিয়ে বলে, এগুলো না, আমাকে শাশুড়ি মা পরিয়েছে। বালাগুলোর দিকে তাকিয়ে দেখে এগুলো তার বালা ছিল। এখন এগুলো অন্যের হাতে। তন্নি তা ছিল হেসে বলে। সেকেন্ড হ্যান্ড জিনিস। বৃষ্টি কপাল কুঁচকে বলে, হোয়াট? তন্নি হালকা হেসে বলে। খেয়ে যাবি তো? বৃষ্টি কিছু বলতে নিবে, তন্নি তাকে পাত্তা না দিয়ে মিশমি জাহানের দিকে তাকিয়ে বলে, মা ওদের নাস্তা দাও। মিশমি জাহান রান্নাঘরে চলে যায়। তন্নি জেদ নিয়ে সেখানেই বসে থাকে। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, তবুও সে উঠবে না সেখান থেকে। সেখান থেকে চলে গেলে সবাই তাকে দুর্বল ভাববে, কিন্তু সে তো দুর্বল নয়। অন্ধকার রুমে বসে আছে তন্নি, চোখ দুটো ফুলে গেছে কান্না করে। তুষার সাহেব আর মিশমি জাহান কেউ আসেনি ডাকতে, তবে তারা বাহিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে দুজনেই তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে দেখে তন্নি আবার অসুস্থ হয়ে গেছে। মিশমি জাহান দৌড়ে গিয়ে পানি এনে তন্নির মাথায় ঢালতে থাকে। বেশ অনেকটা সময় নিয়ে সে ঠিক হয়। তন্নিকে তুলে বিছানায় শুয়ে দেয় তুষার সাহেব। অল্প খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয় তাকে। কিছুটা স্বাভাবিক হওয়ার পর তন্নি তার বাবার হাত ধরে বলে, বাবা একটা রিকোয়েস্ট করব। তুষার সাহেব মেয়ের হাতের উপর হাত রেখে বলে, কি বলবি বল। তন্নি সোজা হয়ে বসে বলতে থাকে, আমি কাজ করতে চাই, এই ট্রমা থেকে আমাকে কাজই মুক্তি দিতে পারবে। তুষার সাহেব এতে বাধা দেয় না। মেয়ে নিজে কিছু করতে চায়, করুক না। মেয়েকে আশ্বাস দিয়ে ঘুমাতে বলে কপালে চুমু দিয়ে চলে যায় তারা। সকাল 7টা বাজে। ওয়াশরুমে শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়িয়ে আছে রাজ চৌধুরী। একটু দূরে টেবিলে রাখা আছে একটা ল্যাপটপ। সে তার ম্যানেজারের সাথে কথা বলছে অডিও কলে। চোখ মুখ দেখে মনে হচ্ছে ভীষণ রেগে গেছে। রাগী গলায় সে তার ম্যানেজারকে বলে, ওকে বের করে দাও আর বিজ্ঞাপন দিয়ে দাও যে রাত ফ্যাশন ডিজাইনে নতুন পিয়া লাগবে। ম্যানেজার সজীব ভয় ভয় গলায় অপর পাশ থেকে বলল, জি স্যার। কল কেটে দিল। প্রায় অনেকক্ষণ শাওয়ার নিয়ে রুমে এসে ল্যাপটপ হাতে নিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7:40 বাজে। জলদি রেডি হয়ে নিচে আসে রাত। নিচে এসে দেখে তার 3 বছরের মেয়ে রায়দা বসে আছে ডাইনিংয়ে। রাত মিষ্টি হেসে ডাইনিংয়ে গিয়ে বসে পড়ে। রায়দা বাবাকে দেখে এক লাফে তার কোলে। রাত জড়িয়ে ধরে বলে, আমার প্রিন্সেস কখন আসলো? রায়দা বাবার গলা জড়িয়ে ধরে বলে, ইপ্পি রেডি করিয়ে দিয়েছে। ও আরেকটা কথা, রায়দা তার ফুপিকে ইপ্পি বলে। রাদের বোন রিধি খাবার প্লেটে করে রাদের সামনে দিল। রাত নিজেও খেলো, রায়দাকেও খাওয়াতে লাগলো। খাওয়ার মাঝে রিধি বলল, ভাই, তোর রায়দার জন্য হলেও একটা বিয়ে করা উচিত। রাত বিরক্ত হয়ে বলে, দেখো, এই সকল বিষয়ে আমি তোদের আগেও বলেছি, এখনো বলছি, আমি আর কোনো বিয়ে করব না। রিধি আর কিছু বলে না, কিছু বলে লাভও নাই। রাত একবার যা বলে দিয়েছে সেটাই। রাত খাবার খেয়ে রায়দাকে নিয়ে চলে যায়। রাদের আপন বলতে তার ছোট বোন রিধি আর ওর মেয়ে রায়দায় আছে। তন্নি বিভিন্ন বিজ্ঞাপন দেখছে অনলাইনে, কিন্তু কোনো পোস্ট তার ভালো লাগছে না। হঠাৎ একটা বিজ্ঞাপনে তার চোখ যায়, যা কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে, বিয়ের পদ। তন্নি সেখানে সিভি লিখে দিল, কিন্তু যখন সে রিলেশনশিপ স্ট্যাটাস লিখতে গেল, তখন তাকে ভাবালো সিঙ্গেল নাকি সে ডিভোর্সই দিবে। অবশেষে সব চিন্তা বাদ দিয়ে সে ডিভোর্সই দিল। অ্যাপ্লিকেশন করা শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। তারপর মায়ের কাছে যায় সে। বাবা চলে গেছে কাজে। তনি গিয়ে দেখে মিশমি জাহান বিরিয়ানি রান্না করছে। তনি গিয়ে জিজ্ঞেস করে, কি করছো মা? মিশমি জাহান হেসে বলে, তোর জন্য বিরিয়ানি রান্না করেছি। তনি খুশি হয়ে যায়। বিরিয়ানি তার ভীষণ প্রিয়। মেয়েটাকে হাসি খুশি দেখে মিশমি জাহানের মনটা জুড়িয়ে যায়। সত্যি বাবা মা বড় অদ্ভুত একজন। সন্তানের খুশিতে হাসে, সন্তানের দুঃখে কাঁদে। মিশমি জাহান নিজের কাজে মন দেয়। রাত অফিসে নিজের রুমে বসে আছে, পুরো শরীর ঘেমে একাকার। মাত্র নতুন কন্ট্রাক্টের ডিজাইনগুলো কালেক্ট করে এসেছে ডিজাইনারদের থেকে। এসিতে বসে সে ডিজাইনগুলো দেখতে থাকে।
আর তার পাশে সোফায় বসে রায়দা খেলছে। অফিসে রাত রায়দাকে নিয়ে আসে, কারণ রিধির সারাদিন কলেজ থাকে। রায়দা তার পাপার দিকে তাকিয়ে বলে, বাবা, নূর আঙ্কেল কোথায়? নূর হলো তার আগের বিয়ে। রাদের মনে পড়ে গেল নূরের কথা, তার বেইমানির কথা, যে কিনা তার সকল ডিজাইন চুরি করে অন্য কোম্পানিতে দিচ্ছিল। তাই তাকে বের করে দিয়েছে। আর আজকে ম্যানেজার সজীব একটু আগে তার কাছ থেকে ছুটি নিয়ে গেছে, কারণ তার বউকে ডাক্তার দেখাবে। কি হলো পাপাই, বলো। রায়দার কথায় ভাবনা থেকে বের হয়ে আসলো। রাত হেসে মেয়েটাকে কোলে নিয়ে বলল, সে তো চলে গেছে, আর আসবে না। ব্যাস, রায়দার কান্না শুরু হয়ে গেল। কেন তার নূর আঙ্কেল তাকে ছেড়ে চলে গেছে? রাত ব্যস্ত হয়ে পড়ে মেয়ের কান্না থামাতে। বেইমানরা সবসময় অতিরিক্ত মায়া লাগিয়ে বেইমানি করে। অজান্তেই রাদের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ফ্যানের নিচে বসে আছে নীরব, সারা শরীর ঘেমে গেছে তার। আজ তার আর বৃষ্টির বিয়ে। ফ্যানের নিচে এসে বসতেই রুনা বেগম এসে তাড়া দেয় গোসলে যেতে। একটু পরেই বের হতে হবে বরযাত্রী। নীরব বাধ্য ছেলের মতো চলে যায় গোসলে। গোসল করে এসে শেরওয়ানি পরে নিচে নেমে আসে। রুনা বেগম ছেলেকে দেখে চোখের নিচে থেকে কাজল নিয়ে নীরবের কানের নিচে লাগিয়ে বলেন, তোমার বৌমার নজর লেগে যাবে। নীরব হেসে বলে। রুনা বেগম ছেলের গালে হালকা থাপ্পড় দিয়ে বলল, মায়ের সাথে দুষ্টুমি হচ্ছে। নীরব জোরে হেসে দেয়, সাথে রুনা বেগমও। অতঃপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে নীরবরা বৃষ্টিকে আনতে। তন্নি নিজের ফোনটা অনেক সাহস নিয়ে অন করে। ফোন অন হতেই অনেকগুলো নোটিফিকেশন আসে, সবগুলো নীরবের মেসেজ। তন্নি সিন না করে ডিলিট দিয়ে দেয়, এমনকি আইডিটাও নষ্ট করে দেয়। মিশমি নিজের ঘরে বসেছিলেন, তখন তন্নি মন খারাপ করে তার ঘরে ঢুকে। মিশমি চিন্তিত হয়ে বলেন, কি হয়েছে, মন খারাপ তোর? আরে মন খারাপ না তো, টেনশন হচ্ছে। কয়েকটা জায়গায় চাকরির অ্যাপ্লাই করেছি, কিন্তু তারা যদি আমাকে না ডাকে। মিশমি মেয়ের কথা শুনে হাসেন। মেয়ের গাল দুটো টেনে বলেন, তুই সেই ছোট্ট তোর নিয়েই রয়ে গেলি। তন্নি রাগ দেখিয়ে বলে। তোমারও আমার গাল ধরে টানার অভ্যাস গেল না। তারপর দুজনেই একসাথে হেসে দিল। মিশমি ভাবনায় মগ্ন হয়ে বললেন, তোর মনে আছে ছোটবেলায় এক্সামের আগে সারাটা রাত আমাকে জ্বালাতি, একটু পর পর উঠে বলতি, মা আমার এক্সাম ভালো হবে তো, কমন পড়বে তো, আরো কত প্রশ্ন। এটুকু বলে মিশমি হাসলেন। তন্নিও সাথে হেসে বলল, তো আমি কি করব, প্রচুর চিন্তা হচ্ছে। দুই মা মেয়ে পুরনো স্মৃতির ডায়েরির পাতা উল্টাতে থাকে। পুরনো সব স্মৃতি মনে করে, সব শেয়ার করে তন্নির মনটা ভালো লাগছে। নিজেকে সতেজ ও ফ্রেশ লাগছে। তন্নি মন খুলে একটা লম্বা শ্বাস নেয়, মনটা হালকা করতে। সত্যি তার এখন ভালো লাগছে। মাত্র অফিস থেকে ফিরল রাত। রাত এসে ফ্রেশ হতে চলে গেল, আর রায়দাকে রিধি ফ্রেশ করিয়ে দিতে যায়। রাত ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে। রায়দাকে রিধি খাইয়ে দিচ্ছে, আর রাত পাশে বসেই খাচ্ছে। রিধি বারবার রাতের দিকে তাকাচ্ছে, আর কিছু বলতে চেয়েও বলতে পারছে না। রাত বিষয়টা বুঝতে পারে। সে রিধিকে খাবার পরে সব গুছিয়ে ওর রুমে আসতে বলে। রিধিও মাথা নাড়ায়। খাবার শেষে রাত রায়দাকে নিয়ে নিজের রুমে চলে যায়। রিধি সবকিছু গুছিয়ে রাদের কথা মতো তার রুমে যায়। রাদের রুমে গিয়ে দেখে রায়দা ঘুমিয়ে গেছে। রাত রিধিকে দেখে ভেতরে আসতে বলে। রিধি রাদের কথায় চুপচাপ ভেতরে ঢুকে সোফায় বসলো। তারপরে রাত হাত ভাঁজ করে সোফায় বসে বলল, কি বলতে চাইছিলি বল। রিধি নিচের দিকে তাকিয়ে বলে, তুই কি আর আমার কথা শুনবি? থাক, বাদ দে। রাত একটা ধমক দিয়ে বলে। কি বলতে চাইছিলি বল। রিধি আমতা আমতা করে বলে, বলে সেই তুই রাগি দেখাবি। রাত চোখ পাকিয়ে বলে, দেখাবো না, বল। রিধি বুকের মাঝে অনেকটা সাহস করে বলে, ভাই, তোকে এইভাবে দেখলে আমার কষ্ট হয়। সংসার নামক জিনিসটাই তোর এভাবে ঢোকা উচিত। বিয়ে করা দরকার তোর। কত একা থাকবি তুই? রাত চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে বলে, দেখ, কোনো মেয়ে রায়দাকে মেনে নিবে না, কোনো মেয়ে চাইবে না এক বাচ্চার বাবার সাথে বিয়ে করতে। কিন্তু রায়তা তো তোর নিজের। রিধিকে থামিয়ে দিয়ে রাত বলে, এটা শুধু তুই আর আমি জানি, আর কেউ তো জানে না। তো কি হয়েছে জানাবো। জানিয়েছিলি তো একজনকে, কি উত্তর পেয়েছিলি? সবাই একরকম না ভাই। রাত দীর্ঘশ্বাস ফেলে বলে, হয়তো ওকে চেষ্টা করে দেখ, যে এখন ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। রাতের কথাই রিধি বলল, থ্যাঙ্কস সুযোগটা দেওয়ার জন্য। গুড নাইট, বাই। রাত হাত নাড়িয়ে গুড নাইট বলল। রিধি চলে যেতে দরজা লাগিয়ে দিল। ভাসতে লাগলো চোখের সামনে পুরনো কিছু স্মৃতি। চোখের সামনে চারটি লাশ আপনজনদের।
চোখ ঝাপসা হয়ে গেল রাতের। তার সাথেই কেন এমন হলো? চোখ মুছে শুয়ে পড়ল বিছানায় রায়দার পাশে। রায়দাকে নিজের বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল রাত। জীবনের হিসাব মিলাতে ব্যস্ত তন্নি। হাতে তার ফোন, যেখানে নীরবের ছবিটা ভেসে আছে। ঝাপসা চোখে তার দিকে তাকিয়ে আছে তন্নি। আনমনে বলতে থাকে, আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি, তোমাকে আমার করে পেতে চাইনি। তুমিই তো এসে অনুভূতি জাগালে আমার মনে, শিখালে কিভাবে ভালোবাসতে হয়। খুব আগলে নিজের করে নিলে, কিন্তু এখন সেই তুমি বিচ্ছেদের বিষাক্ত স্বাদ অনুভব করাচ্ছ। যদি বিচ্ছেদই করার ছিল, তাহলে কেন এত মায়ায় জড়ালে আমাকে? কথাগুলো বলার সময় চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে ফোনের স্ক্রিনে পড়ল। আরো কিছুক্ষণ তাকায় ছবির দিকে। না, আর পারছে না, কষ্ট হচ্ছে তার। ফোনটা সাইডে রেখে দিয়ে আকাশের দিকে তাকালো। আজ পূর্ণিমার চাঁদ উঠেছে। ও, আজ তো নীরব আর বৃষ্টির বাসরাত। ভুলেই গিয়েছিল তন্নি। অনেক কষ্টে হালকা হেসে হাত তুলে বলে, সুখে থাক তোরা, আমাকে যেভাবে ঠকালি তোরা না ঠকে যাস এভাবে। তন্নি আর দাঁড়ায় না বারান্দায়, উঠে রুমে চলে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। আর দেরি করে না, শুয়ে পড়ে সে। খুব ভালোভাবেই নীরব আর বৃষ্টির বিয়ে সম্পন্ন হয়েছে। নীরবের বাসার ড্রয়িং রুমে বসে আছে বৃষ্টি। আশেপাশে বাসার মহিলারা বউ দেখতে এসেছে, কিন্তু অহংকারী বৃষ্টি কাউকে সালাম দেয় না। এতে মহিলারা ক্ষেপে গিয়ে বলে, যাই বলিস না, আগের বউ হয়তো তোর এই বউয়ের মতো সুন্দরী ছিল না, কিন্তু আদব কায়দা এই বউয়ের থেকে 1000 গুণ ভালো ছিল। বৃষ্টি ক্ষেপে গেল। সে ভুলে গেল যে এইবারই নতুন বউ। মহিলাদের মুখের উপর বলে দিল, বেয়াদব, বউ দেখতে এসছেন কেন? বেরিয়ে যান এই বাসা থেকে। মহিলাদের মধ্যে একজন এসে বললেন, এত ভালো বউকে বিদায় করে এই বেয়াদব আনলি, তোর বাসায় কখনো আসবো না। রুনা বৃষ্টির আচরণে খুবই অসন্তুষ্ট হন। মহিলাদের আটকানোর জন্য বলেন, আপা, আপনারা বসেন, যাবেন না। কিন্তু কেউ রুনার কথা শুনেন না। মহিলারা চলে যেতে রুনা ক্ষেপে বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টি সেদিকে পাত্তা না দিয়ে সোজা চলে যায় নীরবের রুমে। রুনা খুবই কষ্ট পান বৃষ্টির এমন আচরণে। এখন এসে তার মনে হচ্ছে সে ভুল করেছে, কিন্তু সে নিজের ভুল স্বীকার করতে রাজি নন। নিজে নিজেই বলতে থাকে, আমি কোনো ভুল করিনি, নতুন এসেছে তো, তাই হয়তো বুঝতে পারিনি এমন আচরণ করে ফেলেছে। ঘুমটা দিয়ে বসে আছে বৃষ্টি। নীরব রুমে ঢুকে এসে বৃষ্টির পাশে বসে। বৃষ্টি নিজেই নিজের ঘুমটা সরিয়ে বলতে থাকে, তোমার মায়ের বন্ধুরা এত খারাপ, আমাকে এতগুলো কথা শুনিয়ে গেছে। তারপর নীরবকে সব খুলে বলে। সবটা শুনে নীরব বলে, তোমার ওইখানে উত্তর দেওয়া উচিত হয়নি। নীরবের কথা শুনে বৃষ্টি রেগে বলে, মানে কি? আমাকে কি মনে করেছে ওরা? এতগুলো কথা বললো, ও কিচ্ছু না, আমি একটা উত্তর দেওয়াতে আমার ভুল হয়ে গেছে। বৃষ্টি অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। নীরব ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বৃষ্টিকে নিজের দিকে ফিরিয়ে সরি বলে। কিছুক্ষণ রাগ করে থাকলেও একসময় নীরবের পাগলামোতে রাগ কমে যায়। আগে তন্নি এভাবে রাগ ভাঙাতো, আর এখন তার ভাঙাতে হচ্ছে। মনের অজান্তে নীরব দীর্ঘশ্বাস ছাড়ে। বৃষ্টি নীরবের কানের কাছে এসে বলে, তোমাকে লাগবে। বৃষ্টির কথা নীরব বৃষ্টির অনেক কাছে যায়। গভীরভাবে স্পর্শ করতে থাকে সে বৃষ্টিকে। আজ তাদের আনন্দের দিন। বিশেষ করে বৃষ্টি যেন খুবই খুশি। তার আনন্দে আকাশে উঠতে ইচ্ছে করছে। সে তার পছন্দের মানুষটাকে ছিনিয়ে নিজের করতে পেরেছে। নীরবের প্রতিটা স্পর্শে সেও সাড়া দিতে থাকে। তনি রেডি হচ্ছে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। রাগ ফ্যাশন ডিজাইন কোম্পানিতে তাকে ডাকা হয়েছে। তনি রেডি হয়ে তার বাবার রুমে যায়। তুষার সাহেব নিজের রুমে বসে সকালের খবরের কাগজ পড়ছিল। তখন তনি এসে দরজায় নাড়া দিয়ে বলে, বাবা আসবো? তুষার সাহেব নিজের মেয়েকে দেখে খবরের কাগজটা ভাঁজ করে পাশে রেখে বলেন, আয় মা। তনি এসে তার বাবার পাশে বসল। তুষার সাহেব নিজের মেয়েকে একবার দেখলেন। অনেকদিন পর যেন সে তার মেয়েকে স্বাভাবিক দেখছে। খুশিতে চোখে পানি চলে আসে। তনি তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া করো। তুষার সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, টেনশন হচ্ছে? তনি মাথা নাড়িয়ে বলে, একটু একটু। তুষার সাহেব হালকা হাসলেন। থুতনি টেনে বললেন, চিন্তা করিস না, চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তনি তার বাবার দিকে তাকিয়ে হাসলো। তখন পায়েসের ছোট্ট প্লেট হাতে নিয়ে তাড়াহুড়ো করে রুমে ঢুকলেন মিশমি। প্লেটের পায়েসটা ঠান্ডা করতে করতে 1 চামচ তনির মুখের সামনে ধরে বলেন, হাকর। তনি হাঁ করলো তার মায়ের কথায়। এভাবে হাফ বাটি পায়েস শেষ করে তনি তার মা বাবার কাছ থেকে বিদায় নিল। 11:40 বাজে। তনি রাগ ফ্যাশন ডিজাইন কোম্পানির সামনে দাঁড়িয়ে। 12টায় ইন্টারভিউ শুরু।
তনি নিজের বুকে ফু দিয়ে ভেতরে ঢুকে বুকে হাত দিয়ে দেখে বুক ধুকপুক করছে। ওয়েটিং রুমে বসে আছে তন্নি। মাত্র দুজনকে ভেতরে ডাকা হয়েছে। এখানে আরো কয়েকজন আছে ইন্টারভিউ দিতে এসছে। তন্নি আশেপাশে তাকাচ্ছে আর শুকনো ঢোক গিলছে। জীবনের প্রথম ইন্টারভিউ, নিজে নিজে বিড়বিড় করে বলে, আল্লাহ চাকরিটা যেন হয়ে যায়। এর মাঝে তন্নি ডাক পড়ে। তন্নি জাহানকে? তন্নি দাঁড়িয়ে বলল, জি আমি। তন্নিকে ভেতরে যেতে বলে তন্নির মুখটার সাথে সাথে শুকিয়ে এতটুকু হয়ে গেল। বাহির থেকে বোঝা যাচ্ছে সে কতটা নার্ভাস। তন্নি দরজায় নক করে বলে, মে আই কাম ইন স্যার? রাত তন্নির ফাইলের দিকে তাকিয়ে বলে, ইয়েস কামিং। তন্নি নিজেকে স্বাভাবিক করতে 2-3 বার লম্বা শ্বাস নিয়ে ভেতরে ঢুকে রাত ইশারায় বসতে বলে। তখনই সে ফাইলের দিকে তাকিয়ে আছে। তন্নি ভদ্র মেয়ের মতো বসে যায়। রাত এবার তন্নির দিকে তাকিয়ে বলে, তো মিস তন্নি? পুরো কথা না বলেই থেমে যায় রাত। মেয়েটা যে প্রচন্ড নার্ভাস হয়ে আছে তা দেখে বোঝা যাচ্ছে। নার্ভাস থাকাকালীন যে কোনো মেয়েকে এতটা কিউট লাগে তা রাত তন্নিকে না দেখলে জানতোই না। রাত দুপাশে নিজের মাথা ঝাঁকিয়ে স্বাভাবিক হয়ে বসে বলে, আপনি কি নার্ভাস ফিল করছেন মিস তন্নি? তন্নি চোখ তুলে তাকায় রাতের দিকে, হালকা হেসে বলে, না স্যার, আমি ঠিক আছি। রাত ভ্রুকুচকে বলল, আর ইউ শিওর? ইয়া স্যার। ওকে, নার্ভাস হবেন না। এটা জাস্ট কিছু ইজি কথা বলবো, আপনার মতামত জানবো সেই বিষয়ে। তন্নি হালকা সাহস পেয়ে বলল, ওকে স্যার। তাহলে আমরা শুরু করি। তন্নি মাথা নাড়িয়ে সায় দিল। তন্নিকে ডিজাইনের বিষয়ে কিছু প্রশ্ন করা হলো। সে সেই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে দিল। রাত মুগ্ধ হলো তন্নির প্রতিটা উত্তর শুনে। রাত বলল, আপনি বাইরে গিয়ে বসুন, আপনাকে আবার ডাকা হতে পারে। তন্নি মাথা নাড়িয়ে বলল, ওকে স্যার। তন্নি বাহিরে চলে গেল। তন্নি যাওয়ার সময় তন্নির দিকে একধানে তাকিয়ে থাকে রাত, আর মনে মনে বলে, আর কেউ যেন আপনার থেকে ভালো পারফর্ম করতে না পারে। প্রতিদিন সকালে চা খাওয়ার অভ্যেস রোনার। এতদিন সকালে তন্নি চা করে দিত। তন্নি চলে যাওয়ার পর চা খাওয়া হয়ে ওঠেনি তার আর। আজ সে ভীষণ খুশি, ঘরে নতুন বউ এসছে, আজ সে চা খেতে পারবে। রোনা খুশি মনে বসার ঘরে গেলেন। বসার ঘরে গিয়ে দেখলেন বৃষ্টি পায়ের ওপর পা তুলে বসে টিভি দেখছে। রোনাকে দেখে সেই একই ভঙ্গিতে বসে আছে সে। রোনা হালকা হেসে তার পাশে গিয়ে বসলেন। মুচকি হেসে মধুর সুরে বললেন, বৃষ্টিমা। বৃষ্টি সে একই ভঙ্গিতে বসে টিভির দিকে তাকিয়ে বলল, কি বলবেন তাড়াতাড়ি বলেন। এই কথায় খারাপ লাগে রুনার। সব খারাপ লাগা ঝেড়ে দিয়ে আবারও মুখে হাসি ফুটিয়ে বলেন, আমাকে 1 কাপ চা করে দিবে? বৃষ্টি বিরক্ত হয়ে বলে, উফ মা, আপনি এতটাও অচল হয়ে যাননি যে 1 কাপ চা করে খেতে পারবেন না? আমি সব চাটা বানাতে পারবো না, আপনি বানিয়ে নিন। রুনা অপমানিত বোধ হলো, সাথে তন্নির প্রতি করা কাজের জন্য অপরাধ বোধ। তবে অপরাধ বোধটাকে মেনে নিতে নারাজ তিনি। তার মতে সে কোনো ভুল করেননি, নিজের ছেলের সুখ চেয়েছে আর তার ছেলে বৃষ্টির সাথে সুখে আছে। রুনা চুপচাপ উঠে সেখান থেকে নিজের রুমে চলে গেলেন। নীরব রুম থেকে বের হয়ে বসার ঘরে এসে দেখে বৃষ্টি কাজ করছে আর চোখের পানি মুছছে। নীরব চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, কাঁদছো কেন? বৃষ্টি নাক টেনে বলে, আমি কাজ করে ক্লান্ত লাগাই একটু টিভি দেখছিলাম, তখন মা এসে আমাকে বললেন আমি নাকি জমিদারি করতেছি, এখানে আমার জমিদারি চলবে না। নীরব রেগে গিয়ে বলে, কি, মা এই কথা বলেছে? বৃষ্টি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নীরব আরও রেগে বলে, দাঁড়াও, আমি জিজ্ঞেস করছি গিয়ে মাকে। বৃষ্টি বাধা দিয়ে বলে, না, পরে তুমি চলে যাবার পর মা আবার আমাকে কথা শোনাবে। নীরব আর কিছু বলে না। বৃষ্টির কপালে চুমু দিয়ে রুনার সাথে দেখা না করে চলে যায় সে। এদিকে রুনা ছেলের জন্য অপেক্ষা করছে, কিন্তু 11টা বেজে যাওয়ার পরও যখন আসলো না, বাহিরে বের হন তিনি। বৃষ্টিকে জিজ্ঞেস করলো, নীরব চলে গেছে কি? হ্যাঁ, বৃষ্টি বলল। রুনা মন খারাপ করে চলে গেলেন। রুনা নিজের রুমে চলে যেতে বৃষ্টি বাঁকা হেসে বলে, এই সংসার আমার মতোই আনবো। তনি বসে আছে রাদের সামনে। একটু আগে আবারও ডাকা হয়েছে তাকে। রাত নিজের গলা ছেড়ে তনির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, স্যালারি কত নিতে চান? তনি ভেবাচাকা খেয়ে তার দিকে তাকিয়ে আছে। রাত হালকা হেসে বলে, 40,000 দিলে হবে? স্যার, আমার চাকরিটা কি হয়ে গেছে? তনি চমকে বলে। তনির এমন বোকা প্রশ্নে রাত উচ্চ স্বরে হেসে দিয়ে বলল, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, অনেক। তনি খুশি হয়ে বলল। রাত হাসে। তনিকে মনে ধরে গেছে তার শ্যামলা বর্ণের গোলগাল চেহারা, মায়াবী ছাপ, চোখের পাপড়ি পাতলা, সব মিলিয়ে রাদের কাছে পারফেক্ট লাগছে।
হঠাৎ রাদের মনে পড়ে যায় রায়দার কথা। মুখের হাসিটা চলে গেল। মনের মাঝে যে আশা জাগিয়েছিল ভেঙে দিয়েছে সে। রাত এগুলো চিন্তা করছিল, তখন সেখানে সজীবের সাথে রায়দা আসে। রায়দা এসে পাপায় বলে রাদের গলা জড়িয়ে ধরে। রাদও রায়দাকে নিজের সাথে জড়িয়ে ধরে। হঠাৎ তন্নির দিকে চোখ যেতেই রায়দা জিজ্ঞেস করে, এই আন্টিটা কে পাপাই? ইনি তোমার নতুন আন্টি। রাত বলল। রায়দা ওদের কোল থেকে তাড়াতাড়ি নেমে তন্নির কাছে গিয়ে বলে, চলো না নতুন আন্টি, আমরা খেলি। রাত রাগ দেখিয়ে বলে। রায়দা আন্টিকে ডিস্টার্ব করো না। রায়দা মন খারাপ করে ফেলে। তন্নি রায়দাকে কোলে নিয়ে বলে, থাক না স্যার, খেলুক, আমার সাথে সমস্যা নেই। তন্নি আর রায়দা খেলতে থাকে আর রাত তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর রিধির বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে। তবে সত্যিই কি রায়দার মায়ের আদরের অভাব পড়ছে? সত্যি কি তার মা প্রয়োজন? রাদের মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। রাত নিজের রুমে বসে আছে। তার চোখে বারবার তন্নির সেই নার্ভাস হওয়া মুখটা ভেসে আসছে। রাত বিরক্ত হয়ে বলে, কি হয়েছে রাত তোর? তুই কেন ওকে ভুলতে পারছিস না? তারপর মেয়েটা ডিভোর্সি, রিধি কখনো মানবে না। রাত নিজেকে এগুলো সান্ত্বনা দিচ্ছিল, তখন সেখানে রিধি এসে দরজা নক করে বলে, ভাই আসবো? রাত রিধির কণ্ঠ শুনে নিজের ভাবনা জগৎ থেকে বেরিয়ে এসে বলে, আয় ভিতরে। রিধি অনুমতি পেয়ে ভেতরে ঢুকে সে রায়দার পাশে বসে। রায়দা তার ফুপিকে দেখেই খুশি হয়ে তার কোলে উঠে বলে, ইপ্পি, তুমি জানো আজ একটা আন্টি আসছে অফিসে? রিধি ইন্টারেস্ট দেখিয়ে বলে, তাই? তারপর কি হলো? রায়দা তাকে সব বলে। রিধি রাতের দিকে তাকিয়ে বলে, কি রে মেয়েটা? রাত গম্ভীর গলায় বলে, আমার নতুন বিয়ে। কেমন দেখতে রে? রিধি বলল। রাত গম্ভীর গলায় আবারও বলে, ওকে আবার বউ বানাতে লেগে যাস না, মেয়েটা ডিভোর্সি। রিধি কপট রাগ দেখিয়ে বলে, তো কি হয়েছে? তুই কি সত্যি তো তুই আনম্যারিড হলেও সারা দুনিয়ার সামনে তুই এক বাচ্চার বাপ, মানে তুই ম্যারিড ছিলে। রাত ভ্রুকুচকে তাকায় রিধির দিকে। রিধি আবারও বলতে থাকে, এখানে আমি ওই মেয়েকে তোর বউ বানানোর প্ল্যান করছিলাম না। আর শোন, কার মনে কি চলে একটু হলেও বুঝি। ছোট থেকে দেখছি তো, অফিস থেকে আসার পর থেকে লক্ষ্য করেছি আমি। রাত ভ্রু আরো কুচকিয়ে বলে। মানে? রিধি বলে, বুঝিনি। এই বলে রিধি সেখান থেকে চলে যায় আর রাত সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। তবে মনে মনে খুশিও হয়েছে। ডিভোর্সে শুনে রিধি স্বাভাবিক রিয়েক্ট করেছে। রাত নিজে নিজে বলতে থাকে, এই মনে ধরেছেন আপনি মিস তন্নি, আপনাকে যে আমার চাই। তনি বেলকনির একটা চেয়ারে বসে কফি খাচ্ছে। তখন ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ওপেন করে, ভালোবাসায় নেই কো আর কোনো বাধা, শুধু তোমার বলার অপেক্ষা। মেসেজটা পড়ে কপাল কুঁচকে ফেলে তন্নি। কে দিল এই মেসেজ? এটা নিয়ে ভাবতে থাকে। তখন বসার ঘর থেকে মিশমি ডাক দিলেন তন্নিকে। তন্নি কফিতে শেষ চুমুক দিয়ে চলে যায় বসার ঘরে। মা ডাকছিলে? টনি, এই নে তোর প্রিয় চিকেন বার্গার এনেছি তোর বাবা। মিশমি বললেন। তন্নি খুশি হয়ে বলে, সত্যি? মিশমি বার্গার তনির দিকে এগিয়ে দেয়। তনি মিশমির থেকে বার্গারটা নিয়ে এসে খেতে শুরু করে। ততক্ষণে তুষার সাহেব হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে। তনি তুষার সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আবারও বার্গার খেতে থাকে। তুষার সাহেবও মেয়ের দিকে তাকিয়ে হালকা হাসেন। সন্তানকে খুশি দেখলেই তো মা বাবার মনে তৃপ্তি আসে। রাত প্রায় 12টা বাজে। রুনা নিজের রুমে বসে আছেন নীরব তার রুমে আসবে বলে, কিন্তু নীরব আসে না। ছেলেটাকে সারাদিন দেখতে না পেয়ে মনটা ছটফট করছে তার। আর থাকতে না পেরে উঠে দাঁড়ালেন সে। নীরবের রুমের দিকে পা বাড়ালেন। নীরবের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে কয়েকটা টোকা দিলেন। কেউ এলো না। আবারও একটু জোরেই দিলেন। এবার নীরব এসে দরজা খুলল। নীরবকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। নীরব চিন্তিত হয়ে বলে, কি হয়েছে মা, কাঁদছো কেন? রুনা কাঁদতে কাঁদতে বললেন, তুই সারাদিনে একবারের জন্য আমার কাছে যাসনি। সরি মা, আসলে অফিসে যাওয়ার সময় তাড়াহুড়োর জন্য যেতে পারি নাই তোমার কাছে, আর অফিস থেকে আসার পর খুব ক্লান্ত লাগছিল। নীরব বলল। রুনা চিন্তিত হয়ে বলেন, খুব খারাপ লাগছে বুঝি? যা ঘুমিয়ে পড়। আচ্ছা, তুমিও যাও, আর কেঁদো না, বুঝলে? নীরব বলল। রুনা মাথা নাড়ালেন, ঘুরে চলে আসছিলেন। তখন তার কানে ভেসে আসলো বৃষ্টির গলা। সেখানে বৃষ্টি নীরবকে বলছে,
তোমার মায়ের কমন সেন্স নাই, এত রাতে এসে কেউ ছেলের বউয়ের রুমে ঢুকা দেয়? নীরব বিরক্ত হয়ে বলে। বৃষ্টি, মায়ের ব্যাপারে কিছু বলবে না, এখানে দোষটা আমারই। বৃষ্টি নাকা কান্না করে বলে। হ্যাঁ, এখন তো তুমি আমার প্রতি বিরক্ত হবে, আমার অন্য কাউকে পেয়ে যাওনি তো? নীরবের বুকটা ছ্যাদ করে ওঠে। বৃষ্টি তাকে কথা শোনালো। এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো নীরবের ভেতর থেকে। বাইরে থাকা রুনা এই সকল কিছু শুনে আঁচল দিয়ে মুখ ঢেকে চলে যায় নিজের রুমে। রাত 12টা বাজে। একা বেলকনিতে বসে আছে তন্নি। আজকেও চোখের কোণে পানি জমে আছে তার। হাতের ফোনে আজকেও নীরবের ছবি ভাসছে। ছবিটির দিকে তাকিয়ে বলে, বৃষ্টিকে নিয়ে ভালোই আছো তাই না? হাজার কষ্টে নিজের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তোলে। সারাদিন তার ব্যস্ততার মাঝে গেলেও রাতটায় সে হয়ে যায় ভীষণ একা। সব স্মৃতিগুলো তার মস্তিষ্কেও গ্রাস করতে থাকে। তনি ফোনটা আবারও সামনে ধরে। চোখের পানি মুছে সে ডিলিট অপশনে চাপ দিয়ে বলে, এই ফোনে যতদিন তোমার ছবি থাকবে ততদিন আমি তোমাকে ভুলতে পারবো না। নীরবের ছবিটা ডিলিট করে দিয়ে একটা লম্বা শ্বাস নেয় তনি। কিন্তু মনের ভার ভাবটা কমে না, বরং নীরবের শূন্যতা তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। সে তো ভুলতে চায় নীরবকে, তবে কেন পারে না সে? রাত সকাল সকাল কফি হাতে বেলকনির রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এই পরিবেশটা তার কাছে ভালো লাগে। এক অন্যরকম ভালো লাগা কাজ করে। চোখ দুটো বন্ধ করে একটা লম্বা শ্বাস নেয়। মনটা যেন সতেজ হয়ে যায়। রায়দার উঠে যাওয়ার শব্দে তার কাছে ছুটে যায় রাত। রায়দা বসে কান্না করছে। রাত অস্থির গলায় বলে, কি হয়েছে মা, কাঁদছো যে? রায়দা কান্না করে বলে, পাপাই, আমি মাম্মাম যাব। রাত কপাল কুঁচকে বলে, মানে? রায়দা আবারও কান্না করে বলে, আমি মাম্মাম আর বাবাইয়ের কাছে যাব, ওরা এসেছিল আমার কাছে। রায়দার কিছু বলে না। রায়দাকে নিজের সাথে জড়িয়ে ধরে। নিজের সে ভয়ঙ্কর অতীতকে নিয়ে ভাবতে থাকে, কেন হলো তার সাথে এমন? সবার জীবনে কোনো না কোনো ঘটনা থাকে যা তার জীবনে অস্বাভাবিক প্রভাব ফেলে। যেমন তন্নি জীবনে নীরবের সাথে বিচ্ছেদ, তেমনই রাদের জীবনে এমন কিছু ঘটনা আছে। 3 বছর আগে রাদের মা নিধি আর বাবা অনিক সাহেব, ছোট বোন রিধি আর বড় ভাই হৃদয় আর ভাবি নয়না, এই নিয়ে ছিল রাদের পরিবার। রাত তখন 8 কলেজে পড়ছিল। রাদের ভাবি নয়না 9 মাসের প্রেগনেন্ট ছিল। নিধি রান্নাঘরে দুপুরে রান্না বসিয়েছেন। তার হাতে হাতে রিধি সাহায্য করছে। রাত তখন কলেজে গেছে। নয়না সোফায় মুখ গোমড়া করে বসে আছে, কারণ একটাই, কাজ করতে যাওয়ায় নিধি তাকে বকা দিয়েছেন। অনিক সাহেব আর হৃদয় তখন অফিসে মিটিংয়ে নিজেদের রুমে ব্যস্ত। নয়না প্রেগনেন্ট থাকায় তারা বাসায় মিটিং ডেকেছে, যাতে যখন প্রয়োজন হয় তখন যেন তারা থাকতে পারে। নয়না বসে টিভি দেখছিল। হঠাৎ তার পেটে ব্যথা করতে থাকে। অনেক কষ্টে সে নিধিকে ডাক দেয়। নয়না পেট চেপে ধরে বলল, মা, আমার পেটে ভীষণ ব্যথা করছে। নিধি গিয়ে তাড়াতাড়ি অনিক সাহেব আর হৃদয়কে ডেকে আনে। রিধি নয়নাকে শক্তভাবে ধরে রাখে। নয়না ব্যথায় ছটফট করছে। অনিক সাহেব আর হৃদয় দৌড়ে নিচে আসে। হৃদয় এসে নয়নাকে কোলে তুলে নেয়, আর অনিক সাহেব গাড়ি বের করতে চলে যান। নিধি এসে রিধি কিছু বলে না, শুধু মাথা নাড়ায়। নিধি মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে চলে যায়। রিধি বাড়ির সব কাজ শেষ করে নিজের রুমে গিয়ে বসে। রাত কলেজের বাহিরে এসে বাহিরের এক প্রকৃতির দৃশ্য আট করছে। তখন সেখানে তার গার্লফ্রেন্ড মনি আসে। রাত মনির দিকে তাকিয়ে হালকা হাসে, সাথে মনিও হেসে বলে, ওয়াও, কি সুন্দর করেছো। রাত হেসে বলে, থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস এটা কিন্তু মানা যায় না, চলো না কোথাও ঘুরতে যাই। রাত আবারও মুখে হাসি বজায় রেখে বলে, আজ না মনি, আমার অনেক কাজ আছে, এখন আমাকে অফিস যেতে হবে। আব্বু আর ভাইয়া ভাবিকে নিয়ে হাসপাতালে গেছে। অফিসে আজ মিটিং ছিল, বাকি মিটিংটা আমাকে শেষ করতে হবে। মনি মন খারাপ করে বলে, ওকে। রাত নিজের ব্যাগ গুছিয়ে মনির দুগালে হাত দিয়ে বলে, মন খারাপ করো না, আমি কাল নিয়ে যাব তোমায় ঘুরতে। মনি রাদের মন রাখতে হালকা হাসে। রাতও হেসে বিদায় নিয়ে চলে যায়। অফিসে যাওয়ার মাঝপথ অব্দি যেতেই রাদের ফোনে কল আসে। দেখে তার বাবা। রাত ফোন রিসিভ করে বলে, হ্যালো বাবা, বলো। ওই পাশ থেকে অপরিচিত একজন বলে, এই ফোনের মালিক আপনার বাবা? রাত চিন্তিত গলায় বলে, হ্যাঁ, কেন, কি হয়েছে? ওই পাশের ব্যক্তিটা বলল,
আপনার পরিবারের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনিও তাড়াতাড়ি আসুন। রাত গাড়িটা বাসার দিকে ঘোরায়, রিধিকে নিয়ে যাবে, নয়তো মেয়েটা এতক্ষণ একা থাকলে ভয় পাবে। কিন্তু রাতের মাথায় কিছু কাজ করছে না, চোখ দুটো লাল হয়ে গেছে। বাসা থেকে রিধিকে নিয়ে রাত জলদি হসপিটালে যায়, কিন্তু তাদের মা বাবাকে দেখা আর হলো না। রাত হাসপাতালে গিয়ে এক নার্সকে জিজ্ঞেস করলো, একটু আগে অ্যাক্সিডেন্ট হওয়া পেশেন্ট আসছে, তারা কোথায়? রাতের কথা উল্টোপাল্টা হলেও নার্স বুঝতে পারলো, জিজ্ঞেস করলো, আপনারা কারা? ছেলে মেয়ে। রাত বলল। নার্স মাথা নিচু করে বলে, যিনি প্রেগনেন্ট ছিল তিনি অপারেশন থিয়েটারে আছেন, আর আমরা সরি, বাকি তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি। রিধি সাথে সাথে চিৎকার দিয়ে বলে, না। রাত সেখানেই বসে পড়ে। কি বলবে সে, কি করবে ও, কোন দিকে যাবে? এক মুহূর্তে কি হয়ে গেল, যেন মনে হচ্ছে কোনো খারাপ স্বপ্ন দেখছে। রাত উঠে দাঁড়িয়ে রিধিকে বলে, চলো আগে অপারেশন থিয়েটারের সামনে। কিন্তু বাবা মা? ওদের হারিয়ে ফেলছি, একজনকে ফিরে পাওয়ার আশা আছে, আর ওইখানে আমাদেরকে সবচেয়ে দরকার। রিধি কিছু বলে না। রাত রিধিকে নিয়ে অপারেশন থিয়েটারের সামনে যায়। ওরা সেখানে যাওয়ার একটু পর ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তারকে দেখে রাত ভয়ে কুঁচকে যায়। রাতকে দেখে ডাক্তার ওর কাছে এসে বলে, আপনি কি পেশেন্টের বাড়ির লোক? রাতের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ডাক্তার রাতকে এসে বলে, আপনি পেশেন্টের কি হন? রাত বলল। ডাক্তার এবার মাথা নিচু করে বলে, একটা সুন্দর মেয়ে হয়েছে, কিন্তু পেশেন্টের অবস্থা ভালো না। আর রাতকে ওর সাথে দেখা করতে যাচ্ছে। আমি রাত। রাত বলল। রাত রিধিকে নিয়ে নয়নাকে যে কেবিনে দেওয়া হয়েছে সেই কেবিনে গিয়ে ঢুকে। রাত একটা চেয়ার টেনে নয়নার পাশে বসে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে নয়না চোখ খুলে দেখে রাত। রাতকে দেখে মুচকি হাসি দিয়ে বলে, রাত ভাইয়া, বাবা মা কোথায়? রাত মিথ্যে হাসি ঝুলিয়ে বলে, ওরা বাসায় গেছে। রাদের এই মিথ্যে শুনে একটু জোরে হেসে দেয় নয়না। রাত অবাক চোখে তাকায় নয়নার দিকে। হঠাৎ নয়না রাদের হাত ধরে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো, তুমি ছাড়া আর রিদি ছাড়া আর কেউ নেই, দেখে রেখো ভাই। এটুকু বলেই নিস্তেজ হয়ে যায় সে। রাদের হাত থেকে নয়নার হাতটা পড়ে যায়। রাত আবারও শকড। একদিনে এতগুলো প্রিয় মানুষ হারালো, মানতে পারছে না সে। স্তব্ধ হয়ে বসে আছে কবরস্থানে। তার সামনেই 4টি কবর, আর তার পাশে রিধি ছোট বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়ে আছে। মা ছাড়া বাচ্চাটা কান্না থামছেই না। রাত উঠে রিধির কোল থেকে নিজের কোলে নেয়, কাপা কাপা গলায় বলে, আমার মাটার কি হয়েছে? কে বকা দিয়েছে? রিধি বকা দিয়েছে? ও তো পচা, ওর সাথে আরি। তারপর কোলে নিয়ে এদিক ওদিক ঝুঁকাতে থাকে। আরাম পেয়ে বাচ্চাটা ঘুমিয়ে যায়। রিধি অশ্রু ভরা চোখ নিয়ে রাতের দিকে তাকায়। রাত নয়নার কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, চিন্তা কর না মিষ্টি ভাবি, আমি তোমার মেয়েকে খুব যত্নে রাখবো, সবাই জানবে ও আমার মেয়ে। রিধিও এসে বলে, তোমার মেয়েকে তোমাদের অভাব বুঝতে দিব না। রাত কবর জিয়ারত করে রিধিকে নিয়ে চলে আসে বাসায়। রিধি আর রাত সারাদিন কিছু খায়নি। রাত সোফায় বসে আছে, কোলে ছোট্ট বাচ্চাটি। রিধি তার পাশে বসে আছে, তার কাঁধে মাথা দিয়ে। আজ 2 দিন হলো রাত কলেজে আসছে না। মনির ফোন তুলছে না। মনি ভীষণ বিরক্ত হয়ে আছে। এভাবে কেউ রিলেশনে থাকতে পারে? মনি ফোনটা বের করে আবারও রাতকে কল করে। রাত এবার কল উঠিয়ে বলে, হ্যাঁ মনি বলো। মনি রাগী গলায় বলল, দেখা করো এসে এক্ষুনি কলেজে। মনি কল কেটে দেয়। রাত চিন্তায় পড়ে যায়, কি করবে সে। রায়দাকে রিধির কাছে রেখে সে কলেজে চলে যায়। কলেজে পুকুর পাড়ে এসে পায় মনিকে রোদ। রাত এসে দাঁড়ায় মনির পাশে। মনি রাদের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, অবশেষে তোমায় দেখা পেলাম। কিছু বলবে? এত আর্জেন্ট ডাকলে যে? আমাকে এখন আর তোমার ভালো লাগছে না, তাই না? রাত অবাক হয়ে বলে, মানে? তুমি আমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে চাও না? কি বলছো এসব? হ্যাঁ, এখন কিছু বুঝতে পারবেই না। কালকে সারাটা দিন তোমার জন্য অপেক্ষা করেছি। রাত বুঝতে পেরে বলল, সরি, রাগ করো না, আমার সমস্যা হয়েছে অনেক। আমি রাতকে পুরোটা বলতে না দিয়ে মনি বলে, বাস অনেক হয়েছে রাত, আর আমার পক্ষে সম্ভব না রাত তোমার সাথে কন্টিনিউ করা। ভালো থেকো আর নিজের সকল ফ্যামিলিকে নিয়ে সুখে থাকো। রাত অস্থির হয়ে বলল, আরে শোনো আমার কথা। মনি আর কোনো কথা না শুনে রাগ দিয়ে পেছনে রেখেই উল্টো ঘুরে চলে যায় সে। রাত পেছনে অবাক চোখে মনির দিকে তাকিয়ে আছে। সব ধাক্কা একসাথে খেলো। রাতের বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেছে।
সেদিন রাত নিধি রায়দার কথা চিন্তা করে নিজেকে বাঁচিয়ে রাখে। নিজের কেবিনে বসে এগুলো ভাবছিল রাত। তখনই দরজায় নক করে তন্নি। রাত সোজা হয়ে বসে, তন্নিকে ভেতরে আসতে বলে। তন্নি ভেতরে ঢুকে বলে, স্যার আমায় ডেকেছিলেন? রাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কিছু ফাইল তার দিকে এগিয়ে বলে, এই ডিজাইনগুলো চেক করে আমাকে এনে দাও। তন্নি ফাইলগুলো হাতে নিয়ে বলে, ওকে স্যার। তন্নি ফাইলগুলো নিয়ে তাকিয়ে থাকে। আজকে রাত একবারও তাকায়নি তন্নির দিকে। সে নিজের মনকে বুঝিয়ে নিয়েছে আর কাউকে সে এই মনে জায়গা দিবে না। আর কোনো কষ্ট সে পেতে চায় না। ফাইলগুলো চেক করে সে রাতের কেবিনে আসে। তখন রাত আর রায়দা বসে খেলছিল। তন্নি নক না করে দরজা খুলে দেয়। বাবা মেয়ের এক সুন্দর দৃশ্য দেখতে পায়। তন্নি আনমনে বলতে থাকে, এমন একটা দৃশ্য তোমার সাথে দেখতে চেয়েছিলাম নীরব, যে আমাদের সন্তানের সাথে খেলবে আর আমি মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবো। তারপর সাথে সাথে মাথা নাড়িয়ে ভাবে কি ভাবছিল সে। আর ভাববে না সে ওই বেমানির কথা। তারপর আবার দরজায় নক করে তন্নি। রাত দরজায় তাকিয়ে দেখে তন্নি। সে হালকা হেসে রাতের দিকে তাকিয়ে রাত গম্ভীর মুখ করে গিয়ে নিজে চেয়ার টেবিলে বসে। তন্নি এগিয়ে গিয়ে ফাইলটা সামনে রাখে। রাত তন্নির দিকে ফাইলটা ঘুরিয়ে বলে, এক্সপ্লেইন মি, কোথায় কোথায় ভুল পেয়েছেন? ওকে স্যার। তারপর তন্নি গিয়ে রাতকে বোঝাতে লাগলো কোথায় ভুল পেয়েছে আর সেটা কিরকম করেছে সে। রাত তখনও তন্নির দিকে তাকায় না। সে আর কোনো মেয়েতে আসক্ত হতে চায় না। অফিস শেষে বাস স্টেশনে দাঁড়িয়ে আছে তন্নি। সন্ধে 7টা বাজে। চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আশেপাশে মেয়ে বলতে সে একা। তন্নির মনে মনে ভয় কাজ করলেও মুখে সে তা প্রকাশ করছে না। তখন সেদিক দিয়ে কিছু বখাতে যাচ্ছিল। তন্নিকে দেখিয়ে বলে, আহা দোস্ত, মাল পেয়ে গেছি। তন্নি ভয় কুঁচকে যায়। আশেপাশে তাকায় কিন্তু কেউ নেই। একটু দূরে কয়েকজন দাঁড়িয়ে আছে কিন্তু তারা কিছুই বলছে না। ছেলেগুলো তন্নির দিকে এগিয়ে যায়। তাদের মাঝে একটা ছেলে বলে, আজকে জমে যাবে। তন্নি সেখান থেকে চলে যেতে নেয়। একটা ছেলে তার হাত ধরে নেয়। তখনই সেখানে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে রাত বেরিয়ে আসে। ওই ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে। ছেলেগুলো যখন অবস্থা খারাপ, তন্নি গিয়ে রাতকে ফেরায়। রাত রাগী গলায় বলে, আর কোনো দিন যদি কোনো মেয়েকে ডিস্টার্ব করতে দেখেছি তো মেরে ফেলবো। ছেলেগুলো দাঁড়িয়ে উল্টো পথে দৌড়। রাত তন্নির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, গাড়িতে উঠুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। তন্নি কিছু বলে না। রাতের কথা মতো তার গাড়িতে উঠে পড়ে। এখানে দাঁড়িয়ে থাকার সাহস আর নেই তার। রাতও গাড়িতে উঠে সিট বেল্ট লাগাতে লাগাতে বলে, সিট বেল্টটা লাগিয়ে নিন মিস তন্নি। তন্নি ভ্রুকুচকে সিট বেল্ট সামনে আনে কিন্তু লাগাতে পারছে না। রাত বিরক্তির শ্বাস নিয়ে লাগিয়ে দেয়। তারপর গাড়ি চালাতে শুরু করে। রাতের অন্ধকারে ছাদে বসে আছে নীরব। এই কয়দিনে সে বুঝতে পেরেছে সে কি হারিয়েছে। কাজকে পেতে সে হীরা হারিয়েছে। ইদানিং সে বৃষ্টির আচরণে পরিবর্তন দেখছে। সারাদিন ফোনে আসক্ত থাকে। কে জানে কি করে। একটা দীর্ঘশ্বাস ছাড়ে নীরব। তনিকে নিয়ে ভাবছিল নীরব। তখন সেখানে বৃষ্টি আসে। বৃষ্টি এসে কাঁধে হাত রেখে বলে, কি করছো? নীরব তাকায় বৃষ্টির দিকে। হালকা হেসে বলে, কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। বৃষ্টি নীরবের হাত ধরে বলে, এখানেই থাকতে হবে না, আর চলে যাও রুমে। নীরব দীর্ঘশ্বাস ফেলে আবারও। এখন তন্নি থাকলে তার মুখ দেখেই বলে দিত নীরবের মন খারাপ। নীরব চলে যায় বৃষ্টির সাথে রুমে। এদিকে রুনা নিজেকে অনেকটা ঘরবন্দি করে রাখেন। তার করা কাজের ভুলটা সে বুঝতে পারছেন, কিন্তু এখন বুঝে কি হবে। যা হওয়ার তা হয়ে গেছে। রুনা নিজে নিজেই বলতে থাকেন, ক্ষমা করে দিও তন্নি, তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। দীর্ঘশ্বাস ফেলে সে। চোখে তার 2-1 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার হাতে সে নিজের ছেলে জীবনটাও নষ্ট করেছে। সে উস্কানি দেওয়াতে নীরব উৎসাহ পেয়েছে এই কাজ করতে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে তার। আশেপাশে তাকিয়ে একটা বড় ওড়না ফ্যানে ঝুলিয়ে গলা লাগিয়ে নেন তিনি। রাত আজ অফিসে যেতে পারেনি কারণ সকাল থেকে রাতের প্রচন্ড জ্বর। তনিকে একা সামলাতে হচ্ছে অফিসের সব কাজ। কাজের চাপে তন্নি সিদ্ধ হয়ে যাচ্ছে। সবার কাছ থেকে ডিজাইন কালেক্ট করতে হয়েছে। এত ডিজাইন কালেক্ট করা, তার মাঝে আরো অনেক ডিজাইন বাকি। যেগুলো বেস্ট ডিজাইন সেগুলো সিলেক্ট করতে হবে ক্লায়েন্টের সামনে দেখানোর জন্য। রাত থাকলে তনির কাজটা সুবিধে হতো। তনি বেশ কটা ডিজাইন সিলেক্ট করে রাতকে কল দেয়। রাত কল ধরতেই তন্নি বলে, স্যার কয়েকটি ডিজাইন সিলেক্ট করেছি, এখন আপনি দেখলে ভালো হতো। ওকে, তাহলে তুমি ডিজাইনগুলো নিয়ে এখানে চলে আসো। রাত বলল। তনি সংকোচ বোধ করে বলে, আপনার বাসায়?
রাত ব্যাপারটা বুঝতে পারে, বলে, আমার বোন আছে, বাসায় এসে পড়ো, সমস্যা নেই। তনি একটু লজ্জা পায়, আর কিছু না বলে রাদের দেওয়া ঠিকানায় সে চলে যায়। রুনা হাসপাতালে ভর্তি আছেন। ফাঁসি নেওয়াতে মাথায় রক্ত উঠে গেছে। জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু একটু পরপর অজ্ঞান হয়ে পড়ছে। নীরব পাশে অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। তার পাশেই বিরক্তি নিয়ে বৃষ্টি ফোন টিপছে। নীরব বৃষ্টির দিকে তাকিয়ে বলে, আজকে অন্তত ফোনটা না টিপো। বৃষ্টি ক্ষেপে যায়, রাগে কটমট করতে করতে বলে, মানে কি নীরব? তোমার মা এমন একটা কাজ করেছে তোমার অ্যাটেনশন পেতে, সেখানে আমি ডিস্টার্ব না করে ফোন টিপছি। নীরব দীর্ঘশ্বাস ফেলে বলে, টিপো ফোন। বৃষ্টি ভেঙচি কেটে আবারও নিজের মতো ফোন টিপতে থাকে। নীরব আবারও তার মায়ের দিকে তাকায়। কাল রাতে মায়ের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে দেখে তার মা ফাঁসি নিয়েছেন। সময় মতো হাসপাতালে আনতে পেরেছে নীরব, নয়তো মারা যেতেন রুনা। এগুলো ভাবতেই গা কেঁপে উঠে নীরবের। তনি রাতের বাসায় এসেছে 30 মিনিট হবে। তনি রাতকে ডিজাইনগুলো দেখাচ্ছে, আর রাত সেগুলো মনোযোগ দিয়ে দেখছে। মাঝে মাঝে আর চোখে তন্নিকেও দেখছে। সে নিজেকে এটা থেকে আটকাতে পারছে না। রায়দাকে নিয়ে রিধি চলে গেছে টিভির রুমে অনেক আগে। হঠাৎ দরজায় টোকা পড়তেই দুজন সেদিকে তাকিয়ে দেখে রিধি হাতে 3 কাপ চায়ের ট্রে। রিধি হালকা হেসে বলে, আসবো? রাত গম্ভীর গলায় বলে, আয়। রাদের গোমড়া মুখ দেখে মুখ বাঁকায় রিধি। তা দেখে তন্নি হাসে মুখ টিপে। তন্নির হাসি দেখে রিধি বলে ওঠে, তোমার হাসিটা অনেক সুন্দর আপি। রাত রিধির দিকে চোখ পাকায়। রিধি সেদিকে পাত্তা দেয় না। তন্নি লাজুক হেসে বলে, ধন্যবাদ। রাত ভারী গলায় বলে, এখানে কাজ করছি আমরা, তুই যা। তখন পা টিপে টিপে রায়দার রুমে প্রবেশ করে বলে, না, যাব না, আমি আন্টি মায়ের কাছে থাকবো। তখন রাধা তন্নি একসাথে বলে, আন্টি আন্টি মা মানে রিধি দাঁতকে লিয়ে বলে, ও কিছু না, রাইদা চলো আমরা টিভি দেখি, গিয়ে ওরা কাজ করো। রিধি রাধাকে জোর করে নিয়ে যায়। ওরা চলে যেতে রাত বলে, ওদের কথাই কিছু মনে করবেন না মিস তন্নি, ওরা একটু দুষ্টু টাইপের। তন্নি হেসে বলে, না স্যার, ইটস ওকে, আপনি অস্থির হবেন না, আমি কিছু মনে করিনি। রাধা জ্বরটা এখন একটু কম, তাই তো সারা ঘরে দুষ্টুমি করে বেড়াচ্ছে। আর রিধি তার পেছনে পেছনে ছুটছে। ওপর থেকে দাঁড়িয়ে নিচের এই দৃশ্যটা দেখলো তন্নি। তখন পাশে এসে রাত দাঁড়ালো, মিনমিন করে বলে, কিছু বলতে চাই। তন্নি কৌতূহল দৃষ্টি নিয়ে রাতের দিকে তাকিয়ে বলে, অরুণ কি বলবেন? রাত সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কিছু মনে করবেন না, আপনাকে এই কথা জিজ্ঞেস করার অন্য কোনো রিজন নেই, কৌতূহল থেকে জানতে চাইছি। আচ্ছা সমস্যা নেই, বলুন। মানে আপনার ডিভোর্সটা কেন হয়েছে? বলতে ইচ্ছে না করলে বলবেন না। ভালোবাসার রং বদলানোর কারণে। তন্নি বলল। রাত বুঝতে না পেরে বলল, মানে? কিছু না, আচ্ছা আমি আসি। আর রায়দার খেয়াল রাখবেন, জ্বরটা আবার উঠতে পারে। তন্নি বলল। তন্নি নিজের ব্যাগটা নিয়ে চলে যেতে থাকে। নিচে নামতেই রায়দা এসে জড়িয়ে ধরে তন্নিকে, বলে, মিষ্টি আন্টি কই যাও? তন্নি রায়দাকে কোলে তুলে গালে চুমু খেয়ে বলে, বাসায় যাই। রায়দা কাঁদো কাঁদো মুখ করে বলে, যেও না প্লিজ, দেখো আমার কত জ্বর। তন্নি ভাবনায় পড়ে বলে, কিন্তু আমাকে তো বাসায় যেতে হবে। রায়দা তন্নির গলা জড়িয়ে ধরে বলে, না, তুমি যাবে না, থাকবে। তন্নি কিছু বলতে নিবে, তখন রিধি এসে বলে, থাকো না, পরে ভাইয়া গিয়ে দিয়ে আসবে নি। রাত ওপর থেকে সবটা দেখে, কিন্তু কিছু বলে না। সেও চাইছে তন্নি থাকুক। রিধি ও রায়দার জোড়াজড়িতে তন্নি রাজি হয় থাকতে। এতে সবচেয়ে বেশি রাত খুশি হয়, কিন্তু সে প্রকাশ করে না। সে নিজের আবেগ কন্ট্রোল করতে চাইছে। সে চায় না তন্নিতে আসক্ত হতে। এ কেমন টান অনুভব করছে? তবে কি সে তন্নিকে ভালোবেসে ফেলেছে? রুনা অনেকক্ষণ হলো জ্ঞান হারায়নি। ডাক্তার চেক করে গেছে, এখন আগের থেকে অনেকটা সুস্থ আছেন। বৃষ্টি বাসায় চলে গেছে অনেক আগেই। রুনা অশ্রুভরা চোখ নিয়ে নীরবের দিকে তাকিয়ে আছে। নীরব তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুনা নীরবতা ভেঙে বললেন, আজ আমার জন্য তোর জীবনে এই দুর্যোগ। আমি তন্নি মেয়েটার সাথে অনেক বড় অন্যায় করেছি, ওকে এনে দে। আমি ক্ষমা চাইবো, পারলে ওকে আবারও ঘরে তুলে আন। নীরব তার মায়ের হাত ধরে বলে, সব ঠিক করে দিব আমি, চিন্তা করো না। তখনই বৃষ্টি এসে পেছনে দাঁড়ায়। সে সব কথা শুনে নেয়, চিৎকার করে বলে, কি ঠিক করে দিবা? হ্যাঁ, তুমি কি তন্নির কাছে ফিরে যেতে চাইছো?
তাহলে আমাকে ভালোবাসার কথা বলেছিলে কেন? আমি তো না করেছিলাম সম্পর্কে যেতে। তুমি জোর করে আমাকে সম্পর্ক নিলে, তোমার প্রতি অনুভূতি জাগালে, বিয়ে করলে, রাত কাটালে, এখন আমার প্রয়োজন নেই। নীরব দাঁতে দাঁত চিপে বলে। বৃষ্টি, এখানে কোনো সিক্রেট করো না, বাসায় গিয়ে কথা বলছি এই ব্যাপারে। বৃষ্টি আরো ক্ষেপে যায়, রাগে গজগজ করতে করতে বলে। ও, এখন আমি সিক্রেট করছি? তোমার মা সুইসাইডের নাটক করে সিক্রেট করছে না? যায়নি একটা, প্রথম বউকে তো এই ডাইনি দাঁড়িয়েছে, এখন আমাকে তাড়াতে বলছে। আর তুই শোন, তোর জন্য আমি তন্নির সাথে আমার সম্পর্ক খারাপ করেছি, 10 বছরের বন্ধুদের সাথে বেইমানি করেছি। তোকে তো আমি এত শহরে ছাড় দিব না। নীরব রাগ সহ্য করতে না পেরে রাগে জোরে থাপ্পড় মারে বৃষ্টিকে। হাসপাতালে সকলের দৃষ্টি তাদের ওপর। বৃষ্টি আশেপাশে তাকিয়ে কান্না করতে করতে বেরিয়ে যায় সেখান থেকে। তনি চলে গেছে অনেক আগেই। রিধি রাদের সামনে বসে একধানে তার দিকে তাকিয়ে আছে। রাত বিরক্ত হচ্ছে, কি বলবে বলে তাকে এখানে বসিয়ে রেখেছে, কিন্তু বলার নামই নিচ্ছে না। রাত বিরক্ত হয়ে বলে, কিছু বলবি নাকি দাঁতই দেখিয়ে যাবি? রিধি মুখ বাঁকায়। কত ঢং ছেলের। রাত ফুস করে একটা নিঃশ্বাস নিয়ে উঠে যেতে নেয়, তখনই রিধি তার হাত ধরে বলে, যাস না, বস এখানে বলছি এখন। রাত কপাল কুঁচকে বসে, গোমরা মুখে বলে, বল। আমার না তন্নি আবিকে অনেক পছন্দ হয়েছে, আর আচরণ অনেক সুন্দর, চেহারা মাশাআল্লাহ কত মায়াবী। রিধি বলে। রাত বলল, তো রিধি বলল, ইয়ে মানে ওদের বাসায় প্রস্তাব নিয়ে যাই তোর জন্য। রাত বলে, না, একদম না, পরে ওনার আমার ব্যাপারে খারাপ ধারণা হবে। রিধি আর রায়দা একসাথে বলল, প্লিজ। দুজনের চেহারার দিকে তাকালো, দুজনের চেহারায় আকুল আবেদন। রাত ফুস করে একটা শ্বাস নিয়ে অনুমতি দিয়ে দেয় তাদের। রিধি আর রায়দা খুশি হয়ে যায়। রিধি আর দেরি করতে চায় না তনিকে ভাবি হিসেবে ঘরে আনতে। তনি বাসায় এসে দেখে বৃষ্টি বসে আছে। তনি অবাক হয়। বৃষ্টি তনিকে দেখা মাত্রই তার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তনি অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। অবাক হয়ে বলে, কি হয়েছে, এখানে কেন তুই? বৃষ্টি কাঁদতে কাঁদতে তনির পা জড়িয়ে ধরে বলে, তোর পায়ে পড়ি, আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে, আমার সংসারটা ভেঙে দিস না। তনি তাড়া ভাবে বলে, সংসার ভাঙার অভ্যেস তোর আছে বৃষ্টি, আমার নেই। কেন এসেছিস সেটা বল। বৃষ্টি সোজা হয়ে বসে, তনিকে সব বলে। তনি সব শুনে হালকা হেসে বলে, পাপ বাপকেও ছাড়ে না। যাক, আমি তোর মতো নোংরা না যে সংসার ভাঙবো। বেরিয়ে যা আমার বাসা থেকে, কখনো আসবি না। বৃষ্টি কান্না করতে করতে বেরিয়ে যায়। বৃষ্টি চলে যেতে তুষার সাহেব আর মিশমি সেখানে আসেন। তনিকে মিশমি জিজ্ঞেস করেন, কি হয়েছে, বৃষ্টি কেন এসেছিল? তনি চোখের পানি মুছে বলেন, পাপের ফল পেয়েছে, তা পেয়েছে। তুষার সাহেব আর মিশমি বুঝতে পারেন ব্যাপারটা, তাই আর কথা বাড়ালো না। মিশমি তনিকে ফ্রেশ হতে বলে খাবার আনতে চলে যায়। তনি রুমে ঢুকে হাজারো চিন্তা করতে থাকে। কি হতে চলেছে তার জীবনে? কেন মিরন নামে ঝড়টা আবারও তার জীবনে ফিরে আসতে চাইছে? রিধি আর রায়দা বসে আছে তন্নিদের বাসায়। রাত অফিসে গেছে, সাথে তন্নিও চলে গেছে। তুষার সাহেব আর মিশমি বসে আছে তাদের সামনে। রিধি হাত মুচড়িয়ে বলে, আঙ্কেল, আমি রাদের বোন রিধি। রাত হলো তন্নি আপুর বস। মিশমি মিষ্টি হেসে বলেন, ও, তোমার কথা অনেক বলেছে তন্নি আমাকে। রিধিও হাসে মিশমির সাথে। তখন রায়দা বলে, আন্টি আমার কথা বলেনি। রায়দার কথায় সবাই হেসে দিল। মিশমি রায়দার গাল টেনে বলে, তোমার কথা আরো বেশি বলে। তুষার সাহেব বাজারে যেতে নিলেন। তখন রিধি বলল, আঙ্কেল একটু বসেন, কিছু কথা আছে। তুষার সাহেব কৌতূহল নিয়ে বসলেন। মিশমি শরবত করে এনে ওদের দিলেন। তুষার সাহেব বললেন, বলো কি কথা? রিধি হাত মোচড়াতে মোচড়াতে বলল, আসলে আঙ্কেল, আমরা তন্নি আপুকে আমার ভাবি করে নিয়ে যেতে চাই, মানে রাত ভাইয়ের বউ করে। তুষার সাহেব ও মিশমি একে অপরের মুখের দিকে তাকালো। তুষার সাহেব সংকোচ নিয়ে বলল, কিন্তু তন্নি। তুষার সাহেবকে পুরোটা বলতে না দিয়ে রিধি বলে দিল, জানি উনি ডিভোর্সি, এতে আমারও কোনো প্রবলেম নেই, আর আমার ভাইয়েরও। তুষার সাহেব জোরপূর্বক হাসলেন। রিধি হেসে বলে, সমস্যা নেই, আপুর সাথে কথা বলে জানিয়েন। তনি অফিসে যাচ্ছিল, বাস স্টেশনে দাঁড়িয়েছিল বাসের জন্য। তখন হঠাৎ এক জায়গায় তার চোখ আটকে যায়, হাত পা কাঁপতে শুরু করে। কেন আসছে সে তার দিকে? কি চায় সে? কাঁপা কাঁপা ঠোঁটে নীরব নামটা উচ্চারণ হয়। সে নীরব সেজে আসছে, যে নীরব তনিকে প্রথম ভালোবাসার কথা বলেছিল। সে আগের স্টাইল, যে স্টাইলে তনি ফিদা ছিল।
কিন্তু এখন তন্নির সেই ফিল হচ্ছে না, বরং একরাশ ঘৃণা কাজ করছে। নীরব এসে তন্নির সামনে দাঁড়ায়। হেই তন্নি, কেমন আছো? তন্নি তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, ভালো। তন্নি জোরে হাসতে শুরু করে। এতে নীরব অপমানিত বোধ করে। তন্নি নিজের হাসি থামিয়ে বলে, দ্য গ্রেট নীরব আজ সেকেন্ড হ্যান্ড মালের কাছে আসলো যে। নীরব মাথা নিচু করে বলে, আমি ভুল করেছি তন্নি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই বলে নীরব তন্নির হাত ধরতে যায়। একটা ঝাড়ি মেরে তন্নি হাত সরিয়ে দেয়। রাগে তার শরীর কাঁপছে, চিৎকার করে বলতে থাকে, আমাকে কি তোর খেলনা মনে হয় যে যেভাবে ইচ্ছা খেলবি? মন চাইলে আমাকে নিয়ে খেলতি, তো খেললি যখন মন ভরে গেল ছুঁড়ে ফেলে দিলি। আমি আমার লাইফ নিয়ে এখন অনেক হ্যাপি আছি, বিরক্ত করিস না আমাকে। নীরব রাগী গলায় বলে। তন্নি আওয়াজ নিচে। তন্নি কিছু বলতে নিবে তখন সেখানে রাত আসে গাড়ি নিয়ে। তন্নিকে দেখে গাড়ি থামিয়ে নামে সেখানে। তন্নির দিকে এগিয়ে হালকা হেসে বলে, মিস তন্নি আপনি এখানে? তন্নিও রাতের দিকে তাকিয়ে বলে, বাসের জন্য অপেক্ষা করছিলাম। রাত বলল, আর বাসের জন্য অপেক্ষা করতে হবে না, আমিও অফিসে যাচ্ছি। তন্নি কিছু বলতে যাবে তার আগে নীরব বলে, না, ও বাসে যাবে না, আপনি চলে যান। রাত প্রকুচকে নীরবের দিকে তাকায়। তন্নি দাঁতে দাঁত চিপে বলল, আপনি কে আমাদের মাঝে নাক গলানোর? রাত জিজ্ঞেস করলো, মিস তন্নিকে উনি চিনলাম না তো। তন্নি আবারও দাঁতে দাঁত চিপে উত্তর দেয়, কাল নাক। রাদের হাত ধরে তন্নি গাড়িতে উঠে যায়। নীরব রাগে সেখানেই ফুঁসতে থাকে। পাশে থাকা পিলারে জোরে লাথি মারে নীরব। তন্নি রাগে ফুঁসছে গাড়িতে বসে। কি চায় নীরব ওর কাছে? আবারও কেন ফিরে এসছে? একবার শেষ করে দিয়ে শান্তি হয়নি তার? রাত তন্নির এই অবস্থা দেখে গাড়ি থামায়। রাত জিজ্ঞেস করে, কি হয়েছে মিস তন্নি, এমন করছেন কেন? রাত বলতেই অশ্রু ভরা চোখ নিয়ে তন্নি তার দিকে তাকায়। রাতের বুকটা কেমন ছ্যাপ করে ওঠে। হ্যাঁ, এই কয়েকদিনে সে তন্নিকে ভালোবেসে ফেলেছে। তন্নি নিজের চোখের পানি মুছে রাতকে বলতে থাকে, যেই লোকটা ছিল তখন সে আমার এক্স হাজব্যান্ড। রাত ছোট করে ও উচ্চারণ করে। আর কিছু জানতে চায় না সে এই বিষয়ে। লোকটা যে ভারী বদ তা দেখে বুঝে গেছে রাত। রাত নিজের ফোনটা বের করে ম্যানেজার সজীবকে ফোন দেয়। সজীব সাথে সাথে ফোন রিসিভ করে। রাত বলল, মিস্টার সজীব, আপনি অফিসের দিকটা সামনে নিন, আমি আজকে আসতে পারবো না। ওকে স্যার। সজীব বলল। রাত গাড়ি ঘুরিয়ে অন্যদিকে যাওয়া শুরু করে। তনি অবাক হয়, সাথে একটু ভয়ও পায়। ভীতু গলায় বলে, কোথায় যাচ্ছেন স্যার? চিন্তা করবেন না, কিডন্যাপ করছি না। রাত বলল। তনি আর কিছু বলে না। রাতও চুপ থেকে নিজের মতো গাড়ি চালিয়ে একটা পার্কের সামনে গাড়ি থামায়। 18 দিন পর সকাল থেকে বৃষ্টির প্রচন্ড বমি হচ্ছে। খাবারের গন্ধ নাকে আসতে বমি হতে শুরু করে। অনেক কষ্টে সে সকালের নাস্তা শেষ করে। বৃষ্টি যেটা সন্দেহ করেছে সেটা যদি সত্যি হয় তাহলে আলহামদুলিল্লাহ, তার থেকে খুশি আর কেউ হবে না। বৃষ্টি রান্না শেষ করে রুনাকে খাবার দিয়ে চলে যায় রেডি হতে। সে ডাক্তারের কাছে যাবে। বৃষ্টি রুনাকে বলে, মা, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। রুনা মুখ বাঁকিয়ে বলেন, কেন, কি হয়েছে? আসলে এই কয়েকদিন ধরে মাথা ঘুরায়, বমি আসে, তাই ডক্টর দেখাতে যাব। বৃষ্টি বলল। রুনার বুকটা ছ্যাদ করে ওঠে। আজ বৃষ্টি আর নীরবের বিয়ে হয়েছে 22 দিন হলো। এই কয়দিনের মাঝে ছেলে এমন কোনো ভুল করেনি তো যার কারণে বৃষ্টি? না, রুনা আর ভাবতে পারছে না। বৃষ্টি ততক্ষণে চলে গেছে। বৃষ্টি চলে যেতে রুনা নীরবকে কল করে। নীরব সাথে সাথে কল রিসিভও করে। নীরব কল রিসিভ করতে রুনা রাগী গলায় বললেন, তুই বৃষ্টির সাথে কি করেছিস? নীরব অবাক হয়ে বলল, আমি আবার কি করলাম বৃষ্টির সাথে? রুনা আবারও রেগে বললেন, বৃষ্টি মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছে। রুনা বিরক্ত হয়ে বলে, কাল যাস, আজ এখন বাসায় আয়, কথা আছে। নীরব বিরক্তিতে ফোঁস করে শ্বাস ছাড়ে। ফোন কেটে বাসার দিকে হাঁটা ধরে। তনি এতক্ষণে আড়াল থেকে নীরবকে দেখছিল। নীরব চলে যেতেই তার মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। নীরব প্রতিদিন তার বাসার সামনে দাঁড়িয়ে থাকে। পরক্ষণে তার কপালে ভাঁজ পড়ে। এই ছেলে তার পেছনে হাত ধুয়ে লেগেছে। সেদিন পার্কে রাত তনিকে প্রপোজ করেছিল, কিন্তু তনি রিজেক্ট করে দিয়েছিল। এমনকি রাতের কোম্পানির চাকরিটাও ছেড়ে দিয়েছে। তবে রাত প্রতিদিন কল দিয়ে তার খোঁজ খবর নেয়। ইদানিং তনিও রাতকে ভালো লাগা শুরু করে দিয়েছে। রাত একবেলা কল না দিলে হাজারোটা চিন্তা হয়। হঠাৎ তনি বসা থেকে উঠে দাঁড়ায়। সে পেয়ে গেছে সকল সমাধান। সে রাতকে বিয়ে করবে। এটাই একটা রাস্তা নীরবকে তার পেছন থেকে ছাড়ানোর, সমাজের মানুষের মুখ বন্ধ করার, আর নিজে সুখী হওয়ার।
রাদের মতো যত্ন আর সম্মান কেউ দিতে পারবে না। তার মা বাবা তাকে অনেক বুঝিয়েছে যেন সে রাতকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু সে রাজি হয়নি। তন্নি উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নেয়, নিচে নেমে বের হতে যাবে, তখন মিশমি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস? তন্নি তার মায়ের দিকে তাকিয়ে বলে, নিজের ভুলটা শুধরাতে রাদের কাছে যাচ্ছি। মিশমি খুশি হয়ে বললেন, তাহলে তোর বুদ্ধি হলো অবশেষে। তুষার সাহেব বসেছিলেন সোফায়, উঠে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, চিন্তা করিস না, রাত ছেলেটা অনেক ভালো, তুই নিশ্চিন্তে ওর হাত ধরতে পারিস। তনি আর কিছু না বলে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বাজে, তার মানে রাত এখন অফিসে। শিওর হওয়ার জন্য সে সজীবকে কল দেয়। সজীব কল রিসিভ করতে বলে, সজীব ভাইয়া রাতকে অফিসে আছেন? হ্যাঁ। সজীব বলল। তনি সজীবকে ধন্যবাদ জানিয়ে কল কেটে দিয়ে বেরিয়ে পড়ে তনি রাদের অফিসের উদ্দেশ্যে। আমাকে বিয়ে করবেন রাত সাহেব? রাত ডিজাইন চেক করছিল। আচমকা এমন কথা শুনে চমকে তাকায় রাত। তন্নিকে দরজায় দেখে আরও অবাক হয়। মুখ দিয়ে বেরিয়ে আসে মিস তন্নি নামটা। তন্নি হালকা হেসে এগিয়ে গিয়ে রাদের সামনে বসে। রাত এখনো একইভাবে তাকিয়ে আছে। তন্নি আবারও বলল, উত্তর দিলেন না যে? রাত বলল, আপনি সত্যি এসেছেন? তন্নি হাসল। রাত বলল, আমাকে সত্যি বিয়ে করতে চান? তন্নি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রাত আবারও বলল, আমার একটা মেয়ে আছে জেনেও বিয়ে করতে চান? রায়দার জন্য আমার কোনো সমস্যা নেই, বরং খুশি আমি যে কষ্ট ছাড়াই আমি একজনের মা হয়ে যাব। তন্নি বলল। রাত উঠে তন্নির হাত ধরে বলল, উঠুন, আপনাকে কিছু বলার আছে। এ বলে তন্নিকে নিয়ে ক্যান্টিনের দিকে হাঁটা ধরে রাত। তন্নি বুঝতে পারে না কি কথা বলবে, যে ক্যান্টিনে যেতে হচ্ছে তাদের ওইখানে বসে বলা যাবে না। রাত আর তন্নির বিয়ে ঠিক হয়েছে। আজকে গায়ে হলুদ, কালকে বিয়ে। চারিদিকে হই হুল্লোড়। তুষার সাহেব এদিক ওদিক ছুটছেন। বিয়েটা তাড়াহুড়ো করে হচ্ছে। এখন সন্ধ্যে 6টা বাজে। রিধি এসেছে কিছুক্ষণ আগে। সেই তন্নিকে সাজাচ্ছে। তন্নি আর রাতের গায়ে হলুদ কমিউনিটি সেন্টারে একসাথে হবে। তন্নিকে সাজিয়ে রিধি চলে যেতে একটু পর দরজা টেনে রাত রুমে ঢুকে। রাত ঢুকে তন্নির দিকে হাঁ করে তাকিয়ে আছে। হালকা সাজিয়ে তন্নিকে দারুণ লাগছে। তার উপর সে নার্ভাস। এই নার্ভাস মুখটা দেখেই তো সে ঘায়েল হয়েছিল তন্নির প্রেমে। রাত এগিয়ে এসে তন্নির পিঠে আলতো করে ছুঁয়ে দেয়। তন্নি ভয়ে লাফ দিয়ে পেছনে তাকিয়ে দেখে রাত। রাতকে দেখে এসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। রাত হালকা হেসে বলে, ভয় পেয়ে গেলেন মিস তন্নি? ভয় কিসের, আমি তো আছি। তন্নির গানে কথাটা বাজতে লাগলো। তন্নিকে চুপ দেখে রাত আবার বলল, কি হলো হবু মিসেস রাত, চুপ কেন? রাতের কথায় তন্নি হালকা হেসে মাথা নাড়িয়ে বলল। রাত বলল, যে আসছে তার জন্য রেডি তো? তন্নি মুচকি হেসে বলল, অবশ্যই। রাত আর কিছু না বলে চলে গেল। তন্নির মুখের হাসি আবারও মলিন হয়ে গেল। জীবনে এত ঝামেলা কেন আসে সে বুঝতে পারে না। জীবনটা সহজ ও সুন্দর হলে কি এমন ক্ষতি হতো? নীরব চারদিকে খুঁজে যাচ্ছে কিভাবে রাত আর তন্নির বিয়ে ভাঙবে। তন্নি সাইড দিয়ে সব রকম চেষ্টা সে করে ফেলেছে, কিন্তু রাত নাছোড়বান্দা, সে তন্নিকেই বিয়ে করবে। রুনা তার পাশে বসেছিলেন। নীরব তার মায়ের দিকে তাকিয়ে বলে, মা, কি করব বলো? রুনা ছেলের দিকে তাকিয়ে বলেন, কি করবি এবার? রাদের সাইড দিয়ে চেষ্টা কর। মায়ের কথায় নীরবের মাথায় বুদ্ধি আসে। তার মায়ের গাল টেনে থ্যাংক ইউ বলে কপালে চুমু খেয়ে চলে যায় নীরব। রুনা ছেলের কাণ্ডে হাসে। তার ছেলে সুখে থাকুক এটাই সে চায়। আড়াল থেকে বৃষ্টি সব শুনছিল। চোখে তার পানি টলমল করছে। তার করা পাপের শাস্তি যে সে পাচ্ছে তা সে বেশ বুঝতে পেরেছে। তার হাতটা আপনা আপনি পেটে চলে যায়। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। নীরবকে বলা যে সে বাবা হতে চলেছে। নীরব বাহিরে বের হয়ে দেখে বৃষ্টি বাহিরে দাঁড়িয়ে আছে। নীরব প্রকুচকে জিজ্ঞেস করে, তুমি এখানে আমাদের কথা শুনছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে? বৃষ্টি মাথা নাড়িয়ে নাবোধক উত্তর দিয়ে বলে, আসলে রাতে কি রান্না করব তাই জিজ্ঞেস করতে এসেছিলাম। নীরব আর কিছু না বলে চলে যায় সেখান থেকে। মেয়েটাকে ইদানিং তার প্রচুর বিরক্ত লাগে। বৃষ্টির চোখ আবারও পানিতে টলমল করছে। সেখান থেকে সোজা ছাদে চলে যায় সে। গানের তালে তাল মিলিয়ে নাচছে রিধি। তন্নি আর রাত পাশাপাশি বসে আছে। তাদের গায়ে হলুদ ছোঁয়ানো হয়ে গেছে। আনন্দ উল্লাসের পরে সবাই নিজেদের বাসায় চলে আসে। তন্নি বাসায় এসে গোসল করে বেলকুনিতে এসে দাঁড়ায়। সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা তা তাকে বড্ড ভাবাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি আল্লাহ তুমি আমার জন্য ভালো কিছু রেখেছো।
তন্নি এগুলো ভাবছিল, তখন তন্নির ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে বৃষ্টি। বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে। রিসিভ করবে কি? ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে বৃষ্টি বলতে শুরু করলো, টনি, রাগ হোস না, আমি কল দিয়েছি তোকে একটা বিষয় জানাতে। তন্নি বিরক্তি নিয়ে বলে। কি বল? বৃষ্টি দম নিয়ে বলা শুরু করে। নীরব তোর বিয়েতে ঝামেলা করতে পারে, যদিও তোর বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পরও করবে। ওর মাথায় তোকে পাওয়ার ভোট চেপেছে। তন্নি কিছু বলে না। বৃষ্টি ফোন কেটে দেয়। পাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারে তন্নি। চিৎকার করে বলতে থাকে, কি পেয়েছে ওই নীরব? ওর হাতের পুতুল নাকি, যে যখন ভালো লাগলো কাছে টেনে নিল আর যখন খেলা শেষ করে ফেলে দিল? ওই লোকটাকে আমি প্রচণ্ড ঘৃণা করি। ওকে দেখলে রাগে আমার মাথা ফেটে যায়। তা কি বুঝতে পারে না? ওরে সহ্য হয় না আমার। রাগে ফুঁসছে সে। তন্নি চিৎকার শুনে মিশমি আর তুষার সাহেব ছুটে আসে তার রুমে। ওরা আসতে তন্নি নিচে পড়ে যায়। আবারও সে অসুস্থ হয়ে গেছে। হাত পা কুঁচকে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুষার সাহেব তন্নিকে কোলে নিয়ে রুমে আসে। বয়স হওয়ায় তন্নিকে কোলে নিতে কষ্ট হচ্ছে তার। রুমে এসে বিছানায় শুয়ে দেয় তন্নিকে। কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছে তন্নি। তন্নি স্বাভাবিক হওয়ার পর তুষার সাহেব তার মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন চিৎকার করছিলি কেন? তন্নি তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমি কি একটু শান্তি পাবো না? এই নীরব নামক অভিশাপ থেকে কবে মুক্তি পাবো? তুষার সাহেব কিছু বললেন না, শুধু তন্নির মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি গিয়েছিলেন নীরবের কাছে। ওই দিনও নীরব তাকে অপমান করে দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে। সে ভালো বাবা হতে পারেনি, নয়তো কখনো নীরব নামক একটা জানোয়ারের সাথে তন্নিকে বিয়ে দিত না। নীরব পেয়েছে উপায়, যেটাতে তন্নি কখনো রাজি হবে না রাতকে বিয়ে করতে। নীরব ফোন বের করে হাতের থাকা কাগজে লেখা নম্বরে কল দেয়। প্রথমবার রিং হয়ে কেটে যায়। নীরব আবারও কল দেয়। এবার 2 বার রিং হতে কল রিসিভ করে একজন মেয়ে। হ্যালো বলে ওঠে। নীরব জলদি বলে, মিস, আপনার সাথে কিছু কথা আছে। মেয়েটা ভ্রুকুচকে বলে, হ্যাঁ বলুন, কি বলবেন? নীরব বলল, তার আগে বলুন, আপনি কি মনি? মেয়েটা অবাক হয়ে বলল, হ্যাঁ, আপনি আমাকে চেনেন? নীরব একটা বিজয়ের হাসি দিল। তার মনে খুশির আমেজ। সে যে ভীষণ খুশি সে আবারও তন্নিকে পেয়ে যাবে। নীরব মনির সাথে কথা বলেছে। কালকে একটা কাজ শেষ করে মনি বাংলাদেশে ফিরবে। মনি এখন বাংলাদেশের বাহিরে গেছে একটা কাজে। নীরবের চিন্তা হচ্ছে, কাল তো মনি বিয়ের আগে আসতে পারবে না, তাহলে বিয়েটা আটকাবে কি করে? এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করে নীরব আবারও বলে ওঠে, কোনো ব্যাপার না, হয়ে যাক বিয়ে, আবার ডিভোর্সও হয়ে যাবে। নীরব রিক্সা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল সে। তন্নিকে পাবে এই আনন্দে তার নাচতে ইচ্ছে করছে। যখন সে তন্নিকে বিয়ে করে আনবে, একটা বড় করে পার্টি দিবে। সকাল 10টা বাজে। চারিদিকে সবাই ব্যস্ত। তন্নি নিজের রুমে একা বসে আছে। মনটা কেমন যেন করছে। কোনো ঝামেলা হবে না তো? নীরবের সকল প্ল্যান জানার জন্য সে বৃষ্টিকে সহ্য করত, কিন্তু নীরব কি করতে চলেছে সেটাই তো বৃষ্টি জানে না। যা হবার হয়েছে। সে তার নতুন জীবনে বৃষ্টি বা নীরবের কোনো ছায়া পড়তে দিবে না। এসব ভাবতে ভাবতে আবারও কলটা বেজে ওঠে। তন্নি ফোনের দিকে তাকিয়ে দেখে বৃষ্টি। বিরক্ত হয় সে। আর কত সহ্য করতে হবে এদের? ফোন রিসিভ করে কানে ধরে, বলতে থাকে, প্লিজ তোর পায়ে পড়ি, আমাকে আর কল দিস না। তোরা দুজন আমাকে একটু শান্তিতে থাকতে দে। তখন ফোনের ওপাশ থেকে নীরব বলে ওঠে, 0% থাকবে তো শান্তিতে? তুমি আর আমি শান্তিতে থাকবো। আর এখন থেকে বৃষ্টি আর কল দিয়ে তোমায় বিরক্ত করবে না। আমাকে ছেড়ে দিতে বলে জ্বালাতো অনেক, তাই না? তন্নি দাঁতে দাঁত চিপে বলল, তো সাহস কি করে হলো আমায় কল দেওয়ার? নীরব বেহায়া হাসি দিয়ে বলে, আমি দেয়নি তো, বৃষ্টি দিয়েছিল। আমি শুধু ওর কাছ থেকে ফোনটা নিয়ে কথা বলছি, সোনা। নীরবের কথায় কপাল কুঁচকে ফেলে। কান থেকে ফোনটা সরিয়ে এক আছাড়ে ফোনটা ভেঙে ফেলে। কি চাই এই দুজন? কেন তার পিছু ছাড়ছে না? তখনই দরজা ঠেলে রুমে ঢুকে তুষার সাহেব। তুষার সাহেবকে দেখে তন্নি নিজেকে কন্ট্রোল করে নেয়। তন্নি মুখে হাসি নিয়ে বলে, বাবা তুমি? তুষার সাহেব মেয়ের দিকে তাকিয়ে হেসে বলে, হ্যাঁ আসলাম, তোর সাথে গল্প করতে একটু। তন্নি তার বাবাকে বসার জায়গা করে দিয়ে তার পাশে সেও বসে। তুষার সাহেব তন্নির মাথায় হাত দিয়ে বলে, মা, আমায় ক্ষমা করে দিস। আমার ভুলের জন্য তুই এত কষ্ট সহ্য করেছিস। তন্নির সাথে সাথে বলে, কি বলছো এসব বাবা? তুমি কোনো ভুল করনি, আর তো জানতেও না এমন হবে।
তুষার সাহেব মেয়েকে আরো কিছু বলতে যাবে তখন পার্লার থেকে লোক চলে আসে তাকে সাজাতে। তুষার সাহেব ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বাজে। উনি মুচকি হেসে বলে, দেখ তো এখন কয়টা বেজে গেছে, কিভাবে যে সময়টা চলে যাচ্ছে। তন্নিও হালকা হাসলো। দুজনের চোখে পানি চিকচিক করছে। তুষার সাহেব বেশিক্ষণ থাকলেন না, চলে গেলেন বেরিয়ে। এখানে থাকলে চোখের পানি ধরে রাখতে পারবে না। নীরব বেরিয়ে যাচ্ছিল বাসা থেকে, তখন বৃষ্টি তার সামনে এসে দাঁড়ায়। নীরব বিরক্তি নিয়ে তার দিকে তাকায়। বৃষ্টি আকুতি ভরা চোখ নিয়ে বলে, প্লিজ, তোমার সাথে কিছু কথা আছে। নীরব গম্ভীর গলায় বলে, আমার হাতে তোমার ফালতু কথা শোনার মতো সময় নেই। বৃষ্টি অসহায় চোখ করে তাকায়। নীরব তা পাত্তা না দিয়ে চলে যেতে নিলে বৃষ্টি ওর হাত ধরে বলে, প্লিজ, এটা খুব দরকার বলার। নীরব হাত ঝাড়ি মেরে ফেলে দিয়ে বলে, রাতে এসে শুনবো। এ বলে বড় বড় পা ফেলে সে চলে যায়। বৃষ্টির খুব আফসোস হয় এখন। কেন যে সে তন্নির সংসারটা ভাঙতে গিয়েছিল। এখন তো তার নিজের সংসারে ফাটল ধরেছে। এখন আর আফসোস করে কি লাভ, কর্মের ফল তো পেতেই হবে। বিদায় শব্দটা খুবই যন্ত্রণাদায়ক। তন্নির বিদায় ঘনিয়ে এসছে। তাকে যে এখন বাবার বাড়ি ছেড়ে রওনা দিতে হবে শ্বশুর বাড়ির পথে। বিয়েটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে তাদের। তন্নির চোখে পানি জমেছে, এখনই যেন টুক করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়বে। তুষার সাহেব মেয়ের হাত রাতের হাতে সঁপে দিয়ে বললেন, আমার মেয়েটাকে দেখে রেখো, ও খুব সহজ সরল। তুষার সাহেব নিশ্চিন্ত হলেন। কোনো বাধা বিপত্তি ছাড়াই বিয়েটা সম্পূর্ণ হয়েছে। তনির বিদায়ের পালায় মিশ মেয়ে আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করছেন। তুষার সাহেব নিজেকে শক্ত করে রেখেছেন। তন্নি কাছে মা বাবাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। অবশেষে তারা রওনা দিল রাতের বাসার উদ্দেশ্যে। তন্নি সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তার কোলে গুটিসুটি মেরে শুয়ে ঘুমিয়ে আছে রায়দা। আর তার দুই পাশে, এক পাশে বসে আছে রাত, অপর পাশে রিধি। বাসায় পৌঁছাতে তাদের 30 মিনিটের মতো লাগে। দরজার সামনে দাঁড়িয়ে আছে রাত আর তন্নি। রিধি ভেতরে গেছে বরণডালা আনতে। 5 মিনিট পর রিধি বরণডালা এনে ওদের দুজনকে বরণ করে ভেতরে নিয়ে আসে। নীরব এয়ারপোর্টে বসে আছে মনির অপেক্ষায়। 11:30 ফ্লাইট ল্যান্ড করবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:25 বাজে। নীরব বিরক্তির নিঃশ্বাস ছাড়ে। 5 মিনিট সময়ও এখন 5 ঘন্টার সমান মনে হচ্ছে। তন্নি আর রাতের বিয়ে হয়ে গেছে মনে হতে কপাল কুঁচকে ফেলে নীরব। মনি মাত্রই ফ্লাইট থেকে নেমেছে। একটা লোককে পায়চারি করতে দেখে। পরনে তার টি শার্ট আর প্যান্ট। মনি ওই লোকটার কাছে গিয়ে বলে, আপনি কি নীরব? মেয়েলি গলা পেয়ে পেছনে তাকায় নীরব। শর্ট ড্রেস পরা, চুলের কালার বাদামি, পরনে হাই হিল। নীরব বলল, হ্যাঁ, আমি নীরব। মনি হালকা হেসে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি মনি। নীরবও হাত মেলায়। মনির লাগেজগুলো নিয়ে নীরব বলে, চলুন, হোটেলে যাবেন। না না, আগে চলুন, রাত আর তন্নির বিয়ে ভাঙতে হবে। মনি বলল। নীরব তাড়াভাবে বলে, ও তাই, আপনি ওদের বিয়ে ভাঙবেন? এই আশায় ওরা বিয়ে আটকে রেখে বসে আছে, তাই না? মনি বুঝতে না পেরে বলে, মানে? নীরব দীর্ঘশ্বাস ফেলে বলে, ওদের বিয়ে হয়ে গেছে। মনি চিৎকার দিয়ে বলে, হোয়াট? তাহলে আমার এখানে এসে ফায়দা হলো কি তাহলে? আস্তে, আমার কাছে প্ল্যান আছে। চলুন হোটেলে, ওইখানে বসেই বলবো সব। নীরব বলল। মনি আর কিছু বলল না। নীরবের পিছু পিছু যেতে লাগলো। মনি 3 বছর আগে রাতকে ছেড়ে চলে গিয়েছিল তার নতুন বয়ফ্রেন্ডের জন্য। কিন্তু সেই বয়ফ্রেন্ড তার সাথে রুম ডেট করার পর তাকে ছেড়ে চলে যায়। পরে রাতের কাছে ফিরতে চাইলেও সে তাকে গ্রহণ করেনি। কয়েকদিন আগে একটা কাজে দেশের বাহিরে গেছে। আর এর মাঝে এত কিছু হয়ে গেছে। রাত আর তন্নি ছাদে দাঁড়িয়ে আছে। আজ তার মনে ভীষণ শান্তি লাগছে। রাতের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে তন্নি। কেমন একটা যেন শান্তি লাগছে। তবে কি সে রাতকে ভালোবাসতে শুরু করেছে? এসব ভাবছিল তখন রাত বলল, তুমি খুশি তো মিসেস তন্নি? তন্নি হালকা হেসে বলে, অনেক খুশি। রাত জিজ্ঞেস করলো, ক্লান্ত লাগছে? তন্নি চোখ দুটো ছোট করে মাথাটা নাড়িয়ে বলে, একটু একটু। তন্নির এমন কথা বলার ধরন দেখে আরেক দফা ফিদা হয়ে যায় রাত। এ এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা কাজ করছে। তন্নি আর রাত দুজন এই রুমে চলে আসে। তন্নি অস্বস্তি ফিল করছে দেখে রাত বলে, নো প্রবলেম, আমি সোফায় শুয়ে পড়ছি, তুমি বিছানায় শুয়ে পড়ো। কাল থেকে রায়দাও থাকবে তোমার সাথে। তন্নি কিছু বলল না। তার শরীর ভীষণ ক্লান্ত, চোখ দুটো বিশ্রাম চাচ্ছে। রাত বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে।
তন্নি হালকা ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম তার চোখে ভর করে। সে ঘুমে তলিয়ে যায়। তন্নি ঘুমিয়ে যাওয়ার পর রাত উঠে এসে তন্নির পাশে বসে। একধানে তাকিয়ে আছে সে তন্নির দিকে। মনটা আজ ভীষণ শান্তি লাগছে। ইচ্ছে করছে বুকে জড়িয়ে ঘুমাতে, কিন্তু তন্নির মনে তো ওর জন্য কোনো ফিলিংস নেই। তাই সে আসার আগে গিয়ে সোফায় শুয়ে পড়ে। বৃষ্টি নীরবের জন্য অপেক্ষা করছে। রাত 1টা বাজে তখন। নীরব একটু পর বাসায় আসে। নীরবকে দেখে খুশি হয়ে যায় বৃষ্টি। বৃষ্টি এখনো জেগে আছে দেখে বিরক্ত হয় নীরব। বৃষ্টি বলল, তুমি এসেছো নীরব? নীরব তাড়াভাবে বলল। হ্যাঁ তো। নীরবের তাড়া উত্তরে মন খারাপ হয়ে গেল বৃষ্টির। মাথা নিচু করে বলে, আসলে কিছু কথা ছিল। নীরব বিরক্ত হয়ে বলল, বলো। তুমি বাবা হতে চলেছো। বৃষ্টি বলল। এ বলে বৃষ্টি অধীর আগ্রহে নীরবের দিকে তাকিয়ে থাকে। এ বুঝি নীরব এসে ওকে জড়িয়ে ধরে বলবে, কিন্তু এটা হলো না। হলো এটার বিপরীতটা। শান্ত গলায় বলল নীরব। রেডি থেকো, কাল অ্যাবরেশন করিয়ে আনবো। হোয়াট? বৃষ্টি বলল। নীরব আবারও বলল, অ্যাবরেশন করিয়ে আনবো। বৃষ্টির রেগে গেল। নীরবের কলার ধরে বলল, অ্যাবর্শন করবো মানে? নীরব শান্ত ভঙ্গিতে উত্তর দিল, এই বাচ্চা আমার চাই না। বৃষ্টি কলারটা আবারও চেপে ধরে বলল, আমাকে খেলা মনে হয় তোমার? তন্নিকে যদি চাও তাহলে ক্ষণিকের জন্য আমাকে তোমার সাথে জড়ালে কেন? নীরব এক ঝাড়া দিয়ে নিজের কলার থেকে বৃষ্টির হাতটা সরিয়ে ফেলে। বৃষ্টির গালে জোরে একটা চড় মারে। সেখান থেকে চলে যায় নীরব। বৃষ্টি সেখানেই বসে পড়ে। ছিনিয়ে নেওয়া কোনো কিছুর স্থায়িত্বকাল বেশি দিন হয় না, তা সে বেশ বুঝতে পারছে। সে কি করবে বুঝতে পারছে না সে। বাচ্চাটাকে বাঁচাতে চায়। সকাল 7টা বাজে। তন্নি মাত্রে ঘুম থেকে উঠেছে। রাতকে সোফায় শুয়ে থাকতে দেখে মায়া হয়। ঠিক মতো শুতেও পারছে না, বারবার পড়ে যেতে নিচ্ছে। তন্নি উঠে গিয়ে রাতকে ডেকে বলে, এই যে মিস্টার, যান গিয়ে বিছানায় শুয়ে পড়ুন। রাত ঘুমে ঢুলতে ঢুলতে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তন্নি গিয়ে তার পাশে বসে। রাত চোখ বন্ধ করে বলে, কিছু বলবে মিসেস তন্নি? তন্নি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। বলল, আসলে আজকে থেকে আপনি বিছানায় শুবেন। বিছানা তো অনেক বড়, বেশ আমাদের 3জনে খুব সুন্দর হয়ে যাবে। এতটুকু বলে তন্নি বোকা বোকা চোখ করে রাতের দিকে তাকিয়ে থাকে। রাত চোখ পিট পিট করে তন্নির মুখের অবস্থা দেখে ঠোঁট মিলিয়ে হাসে। এরকম কিউট ফেস করো না, নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। রাতের কথার মানে বুঝতে একটু সময় লাগে। ততক্ষণে রাত গভীর ঘুমে। রাতের কথার মানে বুঝতে পেরে মুখ দিয়ে একটা শব্দই বের হয়, তা হলো অসভ্য। তনি ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখলো রিধি রান্না করছে আর রায়দা টিভি দেখছে আর খেলা করছে। তনি রায়দাকে আদর করে রিধির কাছে যায়। রিধি তনিকে দেখে হেসে বলে, গুড মর্নিং ভাবি। তনিও হালকা হেসে বলে, গুড মর্নিং। দাও আমি করছি, তুমি রায়দার সাথে বসো গিয়ে। না, কোনো সমস্যা নেই মিষ্টি ভাবি, তুমি যাও, আমার শেষ প্রায়। রিধি বলল। তনি ধমকে বলল, চুপ মেয়ে, যাও গিয়ে টিভি দেখো, আমি করছি বাকিগুলো। ধমক খেয়ে রিধি আর কিছু বলে না। গাল ফুলিয়ে গিয়ে টিভি দেখতে বসে। রিধির গাল ফোলানো দেখে তন্নি হাসে। তন্নি অনেক রকম খাবার তৈরি করে। রান্না করতে করতে 10টা বেজে যায়। রায়দার জন্য দুধ গরম করে রিধির হাতে দিয়ে আসে তন্নি। দুধ দেখে রায়দার হাজারো বাহানা শুরু। রিধি হাজার চেষ্টা করেও দুধ খাওয়াতে পারল না। তন্নি এসে রিধির কাছ থেকে দুধের গ্লাসটা নিয়ে বলে, আমি খাওয়াচ্ছি। রিধি একটা লম্বা শ্বাস নিয়ে বলে, দেখো এই তেরা মেয়েকে খাওয়াতে পারো কিনা। তন্নি হালকা হেসে রায়দার কাছে গিয়ে বসলো। রায়দামণি কি দুধ খাবে না? রায়দা নাক ছিটকে বলে, না, খাবো না। তন্নি মন খারাপ করে বলে, মাম্মাম খাইয়ে দিলেও খাবে না? রায়দা অসহায় ফেস করে বলে, রায়দার দুধ একদম পছন্দ না। তাহলে রায়দা কি পছন্দ? তন্নি বলল। রায়দা লাফিয়ে বলে, চকলেট। তন্নি উঠে দুধ আর চকলেট মিক্স করে গরম করে আনলো। এবার রায়দা বাহানা করলো না, খেয়ে নিল। রাত এতক্ষণ পেছনে দাঁড়িয়ে তন্নি আর রায়দার কাজ দেখছিল। ওদের কাণ্ডে রাত হালকা হাসলো। তবে কি তার সুখের সংসার শুরু, নাকি নতুন কোনো ঝড় আবারও আসবে? নীরব বৃষ্টিকে অনেকবার বলে গেছে রেডি হতে, কিন্তু বৃষ্টি সেই একইভাবে বসে আছে। নীরব এবার এসে বৃষ্টিকে একইভাবে বসে থাকতে দেখে প্রচন্ড রেগে যায়। বৃষ্টির কাছে গিয়ে তার হাতে ধরে টেনে তুলে গালে থাপ্পড় মারে। বৃষ্টি ছিটকে গিয়ে বিছানায় পড়ে। নীরব আবারও বৃষ্টির চুলের মুঠি ধরে তোলে। বৃষ্টি অস্পষ্ট সুরে বলে, নীরব, আমি প্রেগনেন্ট।
নীরব রাগে দাঁতে দাঁত চেপে বলে, তুই প্রেগনেন্ট, এখন তুই যাবি আমার সাথে অ্যাবর্শন করাতে। বৃষ্টি রেগে যায়, চুল থেকে হাত ছাড়িয়ে জোরে থাপ্পড় মারে নীরবকে। নীরবকে থাপ্পড় মেরে বলে, ফসলামি পেয়েছিস? এটা আমার বাচ্চা, তোকে পালতে হবে না, আমি পালবো ওকে। নীরব আবার বৃষ্টির চুলের মুঠি ধরে বলে, বাচ্চার মাধ্যমে আমার উপর অধিকার খাটাবি নাকি? বৃষ্টি নীরবের পায়ে পড়ে বলে, আমি কখনো কোনো দাবি নিয়ে আসবো না তোমার কাছে, প্লিজ আমার সন্তানটা মেরো না। বৃষ্টির কথায় নীরব হেসে উঠে বলে, তোর মতো মেয়েকে বিশ্বাস করা যায় না। যেই 10 বছরের বন্ধুত্বের সাথে বেইমানি করে, সে আমার সাথে বেইমানি করবে না, তার কি গ্যারান্টি আছে? জলদি ওঠ, উঠে রেডি হয়ে নে, হাসপাতালে যাব। আমি যাব না হাসপাতালে। বৃষ্টি বলে। নীরব প্রচন্ড রেগে যায়, বৃষ্টিকে মারতে শুরু করে। তার একটা আঘাত অনেক জোরে সে লাগে পেটে। বৃষ্টি চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে, তার ব্লিডিং হচ্ছে। রক্ত দেখে নীরব থেমে যায়, ভয়ে তার মাকে ডাকতে শুরু করে। রুনা ছেলের ডাকে জলদি আসে, বৃষ্টিকে দেখে বলে, হায় রে, এটা কি করে হলো? ওরে জলদি হাসপাতালে নিয়ে চল, নয়তো তুই জেলে থাকবি। নীরব ভয়ে মা যা বলে তাই করে, বৃষ্টিকে নিয়ে হাসপাতালে যায়। মনি হোটেলে নীরবের জন্য অপেক্ষা করছে। নীরব আসলে তাকে নিয়ে গিয়ে রাত আর ওর বিয়ের ফেক ছবি বানাতে হবে। মনি বিরক্ত হয়ে বলে, উফ, এই ছেলেটা এখনো আসছে না কেন? নীরব আসে 2 ঘন্টা পর। মনি নীরবকে দেখে রাগী গলায় বলে, কি সমস্যা, এত লেট করলে যে? নীরবের শরীর ঘেমে একাকার। নীরব তাড়া দিয়ে বলে, একটু কাজ পড়ে গেছিল ম্যাডাম, চলুন জলদি। মনিও কথা বাড়ালো না, নীরবের সাথে যেতে থাকলো। নীরব একটা স্টুডিওর সামনে এসে নামলো গাড়ি থেকে, মনিও নামলো সাথে। স্টুডিওর ভেতরে গিয়ে নীরব একটা ছেলেকে জড়িয়ে ধরলো। ছেলেটা নাম আকাশ, নীরবের বন্ধু। আকাশ বলল, কি রে, কি মনে করে এখানে? নীরব বলল, তোকে একটা কাজ করতে হবে। আকাশ বলল, কি কাজ বল? নীরব বলল। তোকে কিছু বিয়ের ফেক ছবি বানাতে হবে। তারপর নীরব আকাশকে সব বুঝিয়ে বলল। সব শুনে আকাশ বলল, আরে নো প্যারা, সব হয়ে যাবে। অতঃপর নীরব আর মনি একসাথে কিছু ছবি তুলে, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে মনি আকাশকে বলে, এডিট করা হয়েছে তা যেন বোঝা না যায়। চিন্তা করবেন না ম্যাডাম, সব হয়ে যাবে। আকাশ বলে। মনি বলল, কবে পাবো? আকাশ বলল, কালকেই। তারপর নীরব মনি কিছুক্ষণ আকাশের সাথে গল্প করে, সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। মনির মনে মহা আনন্দ, রাতকে সে কখনো শান্তিতে থাকতে দিবে না। বৃষ্টি হাসপাতালে ভর্তি, জ্ঞান ফিরেছে তার, তবে হেঁটে যাওয়ার মতো সুস্থও নয়। বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তার। হাসপাতালের বেডে শুয়ে আছে, তখন সেখানে তনিয়া রাত আসে। হাজার রাগ থাকলেও বৃষ্টির এমন একটা খারাপ খবর শুনে বসে থাকতে পারেনি তন্নি, তাই ছুটে চলে এসছে। তন্নিকে দেখে বৃষ্টি হাসে। তন্নি অসহায়ের মতো তাকিয়ে আছে, মেয়েটা শুকিয়ে গেছে। সন্তান হারানো স্বামী হারানোর থেকে কষ্টের বলে মনে করে তন্নি। স্বামী হারালে সন্তানের মুখ দেখে বেঁচে থাকা যায়, কিন্তু সন্তান হারালে কি করবে? তন্নি বৃষ্টির পাশে বসতেই বৃষ্টি হালকা হেসে বলে, দেখ তন্নি, তোর সাথে করা অন্যের শাস্তি দিয়েছে আমাকে, আমি আরো শাস্তি পাওয়ার যোগ্য। দেখ না, যাকে ভালোবেসে তোর সাথে বেইমানি করলাম, সে আর তার মা আমাকে হাসপাতালের পেটে রেখে চলে গেছে। তন্নির খারাপ লাগছে বৃষ্টির জন্য। মেয়েটা তার কর্মফল পেয়েছে, এর থেকে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। তন্নি বৃষ্টির হাত ধরে বলে, আমার তোর উপর কোনো রাগ নেই। জানিস তন্নি, আমি না চেষ্টা করেছি সংসারটা বাঁচাতে, কিন্তু অন্যের সংসার ভেঙে সেই সংসার হয় নাকি বল? তুই তো এমন ছিলি না, তোকে তো কেউ কিছু বলতে গেলে তাকে নাকানি চুবানি খাওয়াতি। বৃষ্টি হাসলো হালকা, হাসিটাই ছিল একরাশ চাপা কষ্ট। তন্নির দিকে তাকিয়ে বলল, জানিস, যখন জেনেছি আমি মা হতে যাচ্ছি, অনুভূতিটা না অন্যরকম ছিল, তোকে বোঝাতে পারবো না। তখন ভাবলাম সব বাদ দিব, ভালো মেয়ের মতো সংসার করব। যখন আমি সংসারে মন দিলাম, তখন আমার স্বামী নীরব তখন মনে করলো তোকে ছাড়া সে অসম্পূর্ণ। তোকে পেতে সে এখন উঠে পড়ে লেগেছে, মনিকে হেনেছে কে জানি না। তন্নি রাতের দিকে তাকায়। রাত তন্নির দিকে তাকিয়ে কিছু ইশারা করে, তন্নিও মাথা নাড়িয়ে সায় দেয়। মনি আজ রাতের বাসায় যাবে, প্রিপারেশন নিচ্ছে যেন সেখানে কোনো ভুল না হয়। নীরব তার পাশে বসে মনিকে দেখছে আর বলছে কিভাবে সে তন্নির সামনে অভিনয় করবে। মনি বার কয়েক অভিনয় করে ক্লান্ত হয়ে বসে পড়ে। নীরবের দিকে তাকিয়ে বলে, অভিনয় পারফেক্ট হচ্ছে তো?
একদম পারফেক্ট হচ্ছে। এভাবে অভিনয় করলে তন্নি বিশ্বাস করতে বাধ্য হবে। মনি হাসে। নীরব হঠাৎ মনে পড়ে বৃষ্টির কথা। সে জলদি তার মাকে কল দেয়। এই মেয়ে যদি পুলিশ কমপ্লেন করে তাহলে মা ছেলে দুজনকে জেলে যেতে হবে। মনির পাশ থেকে উঠে নীরব বারান্দায় চলে যায় ফোন নিয়ে। রুনা ফোন ধরতে নীরব বলে ওঠে, তুমি কোথায়? রুনা চমকে বলে ওঠেন, হাসপাতালে কেন? হাসপাতালে যাচ্ছিস রাস্তায়? নীরব বলল, মা, তুমি এত বোকামি কি করে করতে পারো? ও যদি এখন পুলিশ স্টেশনে চলে যায়? রুনা বলল। কি বলিস? আমি বুঝতে পারিনি রে। নীরব কিছু বলল না। রুনা বুঝতে পারলেন তার করা ভুলের জন্য ছেলের রাগ হয়েছে। রুনা বললেন, চিন্তা করিস না, আমি হাসপাতালে গিয়ে ফোন দিচ্ছি। নীরব ছোট্ট করে উত্তর দিল। হুম। তারপর নীরব কল কেটে এসে আবারও মনিকে বলল রেডি হয়ে নিতে। মনিও চলে যায় রেডি হতে। তাদের আবার ছবি আনতে যেতে হবে। রুনা হাসপাতালে এসে দেখে বৃষ্টি কোথাও নেই। রুনা সারা হাসপাতাল খুঁজে ফেলেছে, কিন্তু সে কোথাও বৃষ্টিকে দেখতে পায় না। রুনা ভয় পেয়ে যায়। সে জলদি নীরবকে কল দেয়। নীরব সাথে সাথে কল রিসিভও করে। নীরব বলল, হ্যাঁ মা, বলো। রুনা একটা ঢোক গিলে ভয়ে ভয়ে বললেন, বাবা, আমি বৃষ্টিকে পাচ্ছি না। নীরব চিৎকার দিয়ে বলে। হোয়াট? রুনা আবারও বললেন, হাসপাতাল পুরোটা খুঁজেছি, কোথাও নেই সে। নীরব চিন্তায় পড়ে গেল, কোথায় গেল মেয়েটা? পুলিশ স্টেশনে যায়নি তো? এদিকে রুনাও চিন্তায় আছেন, বৃষ্টি পুলিশ স্টেশনে চলে যায়নি তো? তাহলে তো ওনাকে আর নীরবকে জেলে যেতে হবে। ভয়ে শুকনো ঢোক গিলল। ব্যাগ থেকে পানির বোতলটা বের করে ঢকঢক করে খেয়ে নিল। নীরব এবং রুনার ধারণা একদম ঠিক। বৃষ্টি পুলিশ স্টেশনে গেছে। বর্তমানে সে পুলিশ অফিসার রৌনকের সামনে দাঁড়িয়ে আছে। বৃষ্টি তাকে সব বলল। সব শুনে রৌনক বললেন, আপনার বিয়ে হয়েছে কতদিন? বয়সে বাবার সমান লোকের কাছ থেকে আপনি সম্বোধন পেয়ে কিছুটা আনইজি ফিল করে। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে বলে, জি 3 মাস হবে প্রায়। রৌনক বুঝলেন বৃষ্টি ওর কাছে কিছুই লুকায়নি, বরং তার অন্যায়গুলো সব তুলে ধরেছে। রৌনক আবারও জিজ্ঞেস করলেন, এখন আপনার স্বামী অর্থাৎ নীরব কোথায় আছে? বৃষ্টি কিছুক্ষণ ভেবে বলল, সে কোথায় আছে জানি না, কিন্তু আমার শাশুড়ি কোথায় আছে আমি জানি। ওকে চলুন। রৌনক আর বৃষ্টি বেরিয়ে পড়ল হাসপাতালের দিকে। বৃষ্টির মাথায় এখন একটাই চিন্তা, যে পাপ সে করেছে তার প্রায়শ্চিত্ত সে করবে। নীরবের থেকে দূরে চলে যাবে। নীরব যেই পাপ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। মনিকে নীরব রাদের বাসার সামনে নামিয়ে চলে যায় হাসপাতালে। মনি সকল প্রমাণ নিয়ে রাদের বাসায় ঢুকে। আজ অফিস ছুটি থাকায় রাত বাসাতেই আছে। তন্নি দুপুরের খাবার রান্না করে আর রিধি তাকে হেল্প করছে। যদিও তন্নি না করেছে অনেকবার যে তার হেল্প লাগবে না। রাত ল্যাপটপে বসে কাজ করছিল। রায়দা তার পাশে বসে তার ফোনে কার্টুন দেখছিল। তখন হঠাৎ সেখানে মনি ঢুকে বলে, রাত। আচমকা নিজের নাম শুনে সামনে তাকিয়ে চমকে যায় রাত। মুখ দিয়ে উচ্চারিত হয় মনি নামটি। তনি ফ্রুকুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে। মনি দৌড়ে এসে রাতকে জড়িয়ে ধরে। রাত বিরক্ত হয়ে মনিকে ছাড়িয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? মনি আবারও রাদের কাছে ঘেসে বলে, ও মা, আমি আমার স্বামীর কাছে আসবো না? এছাড়া এখানে আমার সন্তান আছে। তনি রান্নাঘর থেকে বের হয়ে সোফায় এসে বসে। মনিকে জিজ্ঞেস করে, সন্তান মানে? মনি চোখে পানি নিয়ে রায়দার দিকে তাকায়। রায়দা পিটপিট করে দেখে যাচ্ছে সবাইকে। সে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। মনি গিয়ে রায়দাকে কোলে তুলে বলে, এই হলো আমার আর রাদের মেয়ে রায়দা। রায়দা অপরিচিত কারো কোলে উঠে সে কি কান্না। মনিকে চিমটি দিতে থাকে যেন তাকে নামিয়ে দেয়। অবশেষে বাধ্য হয়ে মনি তাকে নামিয়ে দেয়। রিধি দাঁড়িয়ে দেখছে এই মেয়েকে বিরক্ত লাগছে, তবে ভাই না করায় সে কিছু বলছে না, নয়তো সেও নাকানি চুবানি খাইয়ে ছাড়তো এই মেয়েকে। তনির কোলে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলে রায়দা। তনি রায়দাকে নিজের কোলে নিয়ে মনিকে জিজ্ঞেস করে, আপনি যে ওনার ওয়াইফ তার কি প্রমাণ? মনি যেন এতক্ষণ এই প্রশ্নের জন্যই অপেক্ষা করছিল। ব্যাগ থেকে সে বানানো ছবিগুলো বের করে তন্নিকে দিল। তনি ছবিগুলো দেখে রাতের দিকে তাকিয়ে বলে, তন্নির এই কথায় মনি সবার আড়ালে হাসে। রাত চমকে ওঠে। তন্নি তাকে ভুল বুঝবে না তো? রাত তাড়াহুড়ো করে বলে, না না মিসেস তন্নি, আমি চিট করিনি। মনি আমার ওয়াইফ নয়। আর রাইদা তো। রাতকে পুরোটা বলতে না দিয়ে মনি বলে ওঠে, আমাদের সন্তান। রাত, প্লিজ ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমায় ছেড়ে যাব না কোথাও। তন্নি কান্না করে বলে, আই হেট ইউ রাত। তন্নি কান্না করে উপরে চলে যায়। রাতও তার পেছনে পেছনে যায়। রিধি চোখ পাকিয়ে মনির দিকে তাকিয়ে বলে,
গেস্ট রুমে গিয়ে বসো। রিধি রাধাকে নিয়ে চলে যায়। মনি মনে মনে খুশি হয়, তার প্ল্যান সাকসেস হচ্ছে। সে নিজের ব্যাগ নিয়ে গেস্ট রুমে চলে যায়। তন্নির জন্য তার বড্ড মায়া হচ্ছে। আহারে, মেয়েটা বারবার কষ্টই পাচ্ছে। রাধার তন্নি ব্যালকনিতে বসে আছে। তন্নি রাগী ভাব নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, আর রাত তার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। তন্নি আর রাত একে অপরের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে দেয়। রাত হাসতে হাসতে বলল, যা অভিনয়টা করলে মিসেস তন্নি। তন্নি একটা ভাব নিয়ে বলে, সিনেমার নায়করাও হার মানবে, তাই না? রাত হেসে বলে। ইয়া। তন্নি নিজেকে স্বাভাবিক করে বলে, ভাগ্যিস আপনি ওই দিন ক্যান্টিনে গিয়ে সব বলেছিলেন। বিয়ের আগে যখন তন্নি গিয়ে রাতকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তখন রাতকে কিছু কথা বলবে বলে তনিকে নিয়ে ক্যান্টিনে গিয়েছিল। সেই কথা আপনাদের মনে আছে কি? সেখানে বসে রাত তনিকে তার জীবনের সব সত্যি বলে দিয়েছিল। রায়দা ওর সন্তান নয়, বরং ওর বড় ভাইয়ের। মনির ব্যাপারেও বলেছিল সে। সব জানিয়ে সে তনিকে জিজ্ঞেস করে, মিস তন্নি, আপনি কি আমার মিসেস তন্নি হবেন? সেদিন তনি রাদের হাত ধরে হ্যাঁ উত্তর দিয়েছিল। তনি হাসতে হাসতে বলে, আপনার এক্স মনি আস্ত একটা বলদ। রাত হেসে দিয়ে বলল, হ্যাঁ, নয়তো বুঝে যাওয়ার কথা আমার রিয়াকশনে। তনি হালকা মায়া দেখিয়ে বলে, না থাক না, বেচারি এত কষ্ট করে ঘটনাগুলো সাজিয়েছে, কি করে আমি এগুলো ভেস্তে দেই? রাত কিছু বলতে নিবে, তখনই কারো পায়ের শব্দ শুনতে পায়। রাত তন্নির সাথে ঝগড়ার অভিনয় করতে থাকে। এমন যে তন্নি রাগ দেখাচ্ছে, সে তার রাগ কমানোর চেষ্টা করছে। ওদের সন্দেহ সত্যি ছিল, মনি এসছে। রাত মনিকে দেখে বিরক্ত হয়ে বলে, কি এখানে কি চাই? গেট লস্ট। মনি ন্যাকা ন্যাকা ভাব নিয়ে কান্না করার মতো অবস্থা নিয়ে রাতকে গিয়ে জড়িয়ে ধরে। এবার তন্নির সহ্য হলো না, এই নিয়ে 3 বার জড়িয়ে ধরেছে তার বরকে। মনিকে টেনে এক থাপ্পড় লাগায়। মনি গালে হাত দিয়ে চোখ পাকিয়ে তন্নির দিকে তাকায়। তন্নি দাঁতে দাঁত চিপে বলে, তুই রাইদার মা, তাই না রাদের বউ? মানে তুই যা বলবি তা বিশ্বাস করে নেব, আর আমি আমার বরকে ছেড়ে দিব ভাবলি কি করে? মনি অবাক হয়ে বলল, মানে? যে আকাশের কাছ থেকে ছবিগুলো বানিয়ে এনেছিস সে আমাকে বলেছে। আর যেদিন তুই বাংলাদেশে এসেছিস সেদিনই তোর আসার খবর পেয়ে গেছি। আর তোর আর রায়দার ব্যাপারে আমাকে আগেই বলে দিয়েছে রাত। বিকেল অবধি সময় দিলাম, বেরিয়ে যায় এই বাসা আর আমাদের জীবন থেকে। রাত নিজেকে কন্ট্রোল করে বলে, মনি চলে যাও, তোমার মতো মেয়ের মুখটাও দেখতে চাই না আমি। যদি এরপরেও জ্বালাতে আসো তাহলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। মনি আর কিছু বলে না। সে বুঝে যায় তার রাতকে পাওয়া হবে না। এখানে কারো দোষ নেই, সে নিজের দোষে রাতকে হারিয়েছে। মনি গেস্ট রুমে চলে যায়, নিজের ব্যাগ গোছাতে থাকে। মনির পেছনে রাত তন্নিও আসে। মনি ব্যাগ গুছিয়ে এসে রাতের সামনে দাঁড়িয়ে বলে, ক্ষমা করে দিও তোমার সাথে অন্যায় করার জন্য, তোমাকে মিথ্যে অপবাদ দেওয়ার জন্য। তুমি খুব লাকি রাত, তন্নির মতো মেয়ে পেয়েছো। তন্নি নিজেকে সামলে নিয়ে মনির কাছে গিয়ে বলে, সরি, নিজের খেয়াল রেখো আর কখনো অন্যের ক্ষতি করতে যেও না। মনি রাত আর তন্নির দিকে তাকিয়ে বলে, ভালো থেকো, আমি আসি। মনি চলে যায়। যাওয়ার আগে রাতকে আবারও দেখে যায়, পেছনে ঘুরে। তারপর আর পেছনে ঘুরে না। মনি চলে যেতেই রিধি এসে নাচতে নাচতে বলে, ইয়াহু, আপদ বিদায় হয়েছে। পরক্ষণে আবারও মন খারাপ করে বলে, দূর, ভাবছিলাম কয়েকদিন মনিকে রাকানি চোবানি খাওয়াবো, এ তো দেখি 5 ঘন্টায় বিদায় নিল। তনি রিধির কথায় হালকা হাসলো। রিধি কাঁধে হাত দিয়ে বলে, ডিয়ার ননদিনী, নিধি তো ইচ্ছে করে যায়নি, বাধ্য হয়েছে। ফাঁদে পড়ে সে নিজের ভুলটা স্বীকার করতে বাধ্য হয়েছে। রিধি বুঝতে না পেরে বলল, কিভাবে? তারপর তনি তাকে পুরোটা বলতে শুরু করলো। কিছুক্ষণ আগে মনি যখন গেস্ট রুমে যায়, তখন তনি ওর পেছনে পেছনে যায়। মনি রুমে ঢুকে দরজা লক করে দেয়। তখন তনি জানালার সাইডে গিয়ে দাঁড়ায়। মনি ফোন বের করে নীরবকে ফোন দেয়, কিন্তু নীরব ফোন ধরে না। মনি বিরক্ত হয়ে বলে, এই ছেলে কোথায় হারিয়ে গেছে, উফ বিরক্তিকর। তখন আবারও ফোন দেয় মনি নীরবকে। এবার সাথে সাথে ফোন ধরে, আর অপর পাশে লোকটার কথায় জানতে পারে যে নীরবকে পুলিশে গ্রেপ্তার করেছে। বৃষ্টি এখনো হাসপাতালে বসে আছে, হাতে হাসপাতালের ছাড়পত্র। কিছুক্ষণ আগে নীরব আর তার মাকে পুলিশ নিয়ে গেছে। বৃষ্টি এবার কি করবে ভাবছে। মা বাবার কাছে সে কখনো যাবে না। কোন মুখে বা যাবে সে? কতই না বড় মুখ করে বলেছিল সে যে নীরব তাকে ভালোবাসে। বৃষ্টি উঠে দাঁড়ায়। এখানে বসে থাকলে কিছু হবে না। হাসপাতাল থেকে বের হয়ে যায়। কি করবে সে? কোথায় কাজ খুঁজবে? দীর্ঘশ্বাস ফেলে সে।
তখন ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে মিশমি কল দিয়েছে। বৃষ্টি ফোনটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম আন্টি। মিশমি সালাম নিয়ে বললেন, কোথায় তুই? তন্নি ফোন দিয়ে বলল তুই আসছিস, তাই তো তোর প্রিয় খাবার বানিয়ে রাখলাম। বৃষ্টি কিছু না বলে চুপ করে থাকে। মিশমি ধমকে বলেন, তোর আঙ্কেল না খেয়ে বসে আছে, তুই আসলে তবে খাবে, জলদি আয় বাসায়। আমি আসছি কিছুক্ষণের মধ্যে, তুমি আঙ্কেলকে খেতে দাও। বৃষ্টি বলল। মিশমি আর কিছু বলে না, ফোন কেটে দেয়। বৃষ্টি অন্যায় করলেও তার শাস্তি সে পেয়েছে। মেয়েটা এখন যে পরিস্থিতিতে আছে তার মানসিক সাপোর্ট প্রয়োজন, তাই তারা বৃষ্টিকে ক্ষমা করে দিয়েছে। বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরে। বৃষ্টিকে বাসায় ফিরতে দেখে মিশমি উঠে রান্নাঘরে চলে যায় খাবার আনতে। তুষার সাহেব গিয়ে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, যা ফ্রেশ হয়ে আয়। বৃষ্টি আর কিছু না বলে মাথা নাড়িয়ে চলে যায় তন্নির রুমে। তন্নির একটা জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে। বৃষ্টির মনে অপরাধবোধ কাজ করছে। যাদের সাথে এত অন্যায় করেছে তারাই তাকে আবার আপন করে নিয়েছে। আর তার মা বাবা তো এই কয়দিনে একটাবার ফোনও দেয়নি। বৃষ্টি হাসে নিজের ওপর। খাবার খেতে বসেছে বৃষ্টি, মিশমি আর তুষার সাহেব। বৃষ্টির গলা দিয়ে খাবার নামছে না। বিষয়টা তুষার সাহেব খেয়াল করে বলেন, কিরে মা, খাচ্ছিস না যে? বৃষ্টি কান্না করতে করতে বলে, প্লিজ আঙ্কেল, আমাকে মা ডেকো না, এইটাকে যোগ্য নই আমি। তুষার সাহেব বললেন, দূর পাগলি মেয়ে, তুই তো তোর ভুল বুঝতে পেরেছিস। তোর সব অন্যায়ের ক্ষমা করে দিয়েছি সেই কবে। মা বাবা কি সন্তানের প্রতি রাগ করে থাকতে পারে? মিশমি বললেন। বৃষ্টির চোখে পানি চলে আসলো। কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করে দাও তোমরা। তুষার সাহেব মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হয়েছে তো, অনেক কেঁদেছিস, এবার খেয়ে নে। বৃষ্টিকে মুখে তুলে খাইয়ে দেয় তুষার সাহেব। যখন থেকে বৃষ্টিকে চিনে নিজের সন্তানের মতোই তো আগলে রেখেছে তাকে। তন্নিকে আর তাকে কখনো আলাদা মনে করেননি তিনি। রুমে তন্নি আর রাত বসে আছে। রায়দা অনেক আগেই ঘুমিয়ে গেছে। তন্নি কিছু একটা বলতে চাইছে রাতকে, কিন্তু পারছে না। রাত বুঝতে পেরে বলে, মিসেস তন্নি, আমাকে কি কিছু বলবে তুমি? তন্নি হাত মুচড়াতে মুচড়াতে বলে, মানে আসলে রাত হেসে বলল। তুমি এতটা নার্ভাস হচ্ছ কেন? তন্নি অসহায় গলায় বলে, আমি কিছু বলতে চাই আপনাকে। রাত বলে, বলো, কি বলবে? তন্নি পাশে থাকা গ্লাসের পানি পুরোটা এক ঢোকে খেয়ে ফেলে। তার গলা শুকিয়ে আসছে। মনের কথা বলতে চায় সে রাতকে। বলতে চায় এই কয়দিনে রাতের সাথে থেকে তাকে ভালোবেসে ফেলেছে। তন্নি নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলে, ভালোবাসি রাত সাহেব আপনাকে। রাত অবাক হয়ে তাকায় তন্নির দিকে। তন্নি লজ্জায় মুখ লুকায় রাতের বুকে। 11 মাস পর হসপিটালে ওটির সামনে দাঁড়িয়ে আছে রাত, মিশমি, রিফি, রায়দা, তুষার সাহেব, বৃষ্টি আর বৃষ্টির হাজবেন্ড শয়ন। বৃষ্টিকে আবারও বিয়ে দেয় মিশমি আর তুষার। শয়ন ছেলেটা ভীষণ ভালো এবং ভদ্র একটা ছেলে। আজ তন্নি ডেলিভারি, তাই সবাই হসপিটালে। রাত এদিক ওদিক পায়চারি করছে আর পাগলামো করছে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে আছে। সে ভয় পাচ্ছে তন্নিকে হারিয়ে ফেলার। কিছুক্ষণ পরে একজন নার্স বাচ্চাকে কোলে নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে। সাথে ডাক্তারও আসে। ডাক্তার রাতকে বলে, কংগ্রাচুলেশন মিস্টার রাজ, আপনার ছেলে হয়েছে। রাত খুশি হয়ে যায়। রিথি গিয়ে বাচ্চাকে নার্সের কোল থেকে নেয়। রাত ডাক্তারকে জিজ্ঞেস করে, আমার ওয়াইফ কেমন আছে? ডাক্তার বলল, ভালো আছে, একটু পরে কেবিনে দেওয়া হবে। তন্নি চোখ বন্ধ করে বসে আছে। তার পাশে দোলনায় বাবুকে শুইয়ে রাখা হয়েছে। রাত এসে তন্নি আর বেবির মাঝখানে ফাঁকা জায়গাটায় বসে। রাত এসেছে বুঝতে পেরে তন্নি চোখ খুলে। রাত বলে, এখন কেমন লাগছে? তন্নি বলল, ভালো বেবিকে দেখেছো? রাত মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। তন্নি বলল, একদম তোমার মতো হয়েছে, তাই না? রাত মাথা নাড়িয়ে বলল, না, একদম আমাদের মতো। তন্নি হাসলো। রাত মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। তন্নি বলল, পাগলামি করছিলে কেন? তুমি যে আমার খুশি, ভয় হচ্ছিল হারিয়ে না ফেলি। রাত বলল। তন্নি বলল, পাগল। রাত শক্ত করে তন্নির হাতটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। তন্নি রাতের দিকে তাকালো। এই লোকটা ছাড়া সে অসম্পূর্ণ। ওকে আঁকড়ে বাঁচতে চায় সারা জীবন। রাত তন্নির দিকে তাকিয়ে কপালে আর ঠোঁটে চুমু খেলো। সে যেন তার প্রাণকে ফিরে পেয়েছে।